আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। চ্যাট বক্সে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ক্লাসে আমাদের সাথে ভোকালে থাকবেন সামির ভাইয়া, আর কিউএনএ তে থাকবেন নবনীতা আপু। তোমাদের টপিক রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন তোমরা কিউএনএ বক্সে করবে। আর রূপম ভাইয়া যদি কোনো কিছু জানতে চায় তার ফিডব্যাক তোমরা চ্যাট বক্সে দিবে। আর আজ যেহেতু তোমাদের একটা লেকচার ক্লাস হবে, আর তোমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাটা কি তোমরা কি জানো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা সম্পর্কে? একটু চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা, সবাই প্রায় জানো। আচ্ছা, অনেকেই অনলাইনে পরীক্ষা দিতে পারো না, তার জন্য আমাদের উদ্ভাসন মেশ চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিও দেখে অনলাইনে পরীক্ষাটা দিতে পারবে। আর আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম শুনতে ভাইয়া। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ চলতেছে। আলহামদুলিল্লাহ। ভাইয়া তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে। বাচ্চা কাচ্চারা, এই তোমরা হচ্ছে অনেকের সাথে আসলে দেখা হয় নাই, বিশেষ করে যাদের সাথে যারা দুপুরে এমনি আগে ক্লাস করতে তাদের সাথে দেখা হয়েছে। বাট যারা মূলত সন্ধ্যায় ক্লাস করো, সন্ধ্যায় হচ্ছে মূলত সামিন নেয়, সন্ধ্যায় হচ্ছে আমার খুব একটা নেওয়া হয় না। তো যাই হোক, সামিরের হচ্ছে পরীক্ষা আসলে পরশুদিন, বুঝছো, আমাদের পরীক্ষা চলতেছে বুয়েটে। তো আমার আজকে ছিল। তো এই জন্য হচ্ছে কি বলা যায়, এই জন্য আমি আজকে নিতে পারতেছি, আমার হচ্ছে সকালে হয়ে গেছে। আর সামিরের পরশুদিন, এই জন্য মেবি নিচ্ছে না। নেক্সট উইকে মেবি নিবে, আই এম নট শিওর, ঠিক আছে, মেবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, সবাই ওয়ালাইকুম আসসালাম। ওকে। একজন বলতেছে ভাই বুয়েটে প্রেসার কেমন? বুয়েটে আবার প্রেসার কিসের, কি বলো কি এইগুলা? বুয়েটে খালি চিল আর চিল। যে কোনো বুয়েটের যে কারো প্রোফাইলে ঢুকবা, ঢুকে দেখবা খালি চিল আর চিল, খালি কনসার্টের ছবি, বুঝছো? আর কোনো কিছুই নাই। কি বলতেছো এগুলা? প্রেসার? প্রেসার আবার কি জিনিস? যাই হোক। তো আহ দেখা যাক ইনশাল্লাহ। তোমরা হচ্ছে বইটা চান্স পেয়ে যাও, তারপরে দেখা দেখা আসলে হবে না, তখন আর কি চিল করবা আর কি। আচ্ছা যাই হোক, তো আজকে যেহেতু তোমাদের অনেকের সাথে প্রথমবার দেখা হচ্ছে, প্রথমবার দেখা না হইলেও আমার নাম হচ্ছে রূপম। উম, হুম, আমিও বুয়েটেই আসছি, আমার এইচএসসি হচ্ছে 17-তে, ঠিক আছে। তো যাই হোক, এতদিন ক্লাস করে ফেলছো, সো মোটামুটি নিয়ম তো সবাই আসলে জানো। সো কি কি জানো? আচ্ছা, একজন বলতেছে চিনা চিনা লাগে, কেন চিনা চিনা লাগে? ওই চেনা চেনা লাগে তবুও চেনা, এই টাইপের কি যেন একটা গান আছে না? যাই হোক। তো হচ্ছে আমরা কই জানি ছিলাম, হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে, আমি কোন ডিপার্টমেন্টে? আমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ। তো আমরা পড়াশোনা শুরু করি, আর হচ্ছে নিয়ম তো বেসিক্যালি জানো। কি কি আছে, এক হচ্ছে যে আমি যা কিছু কোশ্চেন করবো ওইটা অবভিয়াসলি চ্যাট বক্সে বলবা, আর যদি টপিক রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করার থাকে ওইটা হচ্ছে কিউএনএ তে দিবা। সো কিউএনএ তে হচ্ছে আছে, কি বলে, নবনীতা আপু আছে তোমাদের, মানে তোমাদের আপু, আমার আসলে জুনিয়র। তো ও হচ্ছে, ও বুয়েটাই আছে। তো টপিক রিলেটেড কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে তাইলে হচ্ছে এইখানে কি বলে, ওইখানে জিজ্ঞেস করবা, ঠিক আছে। আচ্ছা, আর একজন হচ্ছে এই যে কিউএনএ তে কোশ্চেন করছো, রমজানের মধ্যেও কি বুয়েটে ক্লাস হয়, কত রোজা পর্যন্ত হয়, এই ধরনের কোশ্চেন কিউএনএ তে করবা না, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, তো এই ধরনের কোশ্চেন গুলো, এগুলা কিউএনএ এর জন্য না। আচ্ছা, তো তারপরে এই যে কিউএনএ তার একজন ওকে, নো স্টার্ট দ্য ক্লাস, মানে আই হ্যাভ নো আইডিয়া তুমি আসলে কি লিখছো, বাট এইগুলা কিউএনএ এর জন্য, মানে এইগুলার জন্য কিউএনএ না। কিউএনএ হচ্ছে তোমাদের টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে। সো একটু বুঝে শুনে আহ কোশ্চেন গুলা কইরো এই কিউএনএ তে। আচ্ছা, আর আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি ওইগুলো হচ্ছে চ্যাট বক্সে বলবা, কোনো সমস্যা নেই। এখনো অনেকেই জয়েন করতেছো, তারা নতুন করে জিজ্ঞেস করতেছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া অলওয়েজ জোস থাকে, বুঝছো, ভাইয়া অলওয়েজ জোস থাকে। যারা দুপুরে ক্লাস করে আমার সাথে ওরা জানে যে ভাইয়া অলওয়েজ জোস থাকে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা তাহলে চ্যাটে অ্যান্সার পাওয়া যায় না অনেক সময়, তো তুমি টপিক রিলেটেড কোশ্চেন গুলার অ্যান্সার তোমার দরকার, ওইটা তুমি পাবা কিউএনএ তে, ঠিক আছে। টপিকের বাইরে কোশ্চেন, বুয়েটে কতদিন পর্যন্ত ক্লাস হয় বা কি ধরনের, এইগুলা তো আসলে তোমাদের জানার দরকার নাই, বুঝছো। সো এইগুলা তো মানে টপিক রিলেটেড না। তো এই জন্য একটু বুঝে শুনে কোশ্চেন গুলা কইরো কিউএনএ তে। যাই হোক, আমরা পড়াশোনা শুরু করি, ঠিক আছে। তো আজকে খুব একটা সময় লাগবে না আসলে, কারণ বেসিক জিনিসপত্র, সোজা সোজা কিছু জিনিসপত্র এর মধ্যে, স্লাইডে অনেক অনেক না, ছোটখাটো কিছু ইনফরমেশন আসলে তুলে দেয়া আছে, যেগুলো বা তোমাদের লাগবে না, জাস্ট আমরা আহ, দেখে যাব যে ওকে এগুলা এক্সিস্ট করে,
ঠিক আছে, এক্স্যাক্টলি নিয়ম টিয়মের মধ্যে আসলে আমরা কোনো কিছু যাব না তেমন কিছু, একদম ছোটখাটো কিছু জাস্ট একটা বা দুইটা নিয়ম আছে, ওইখান থেকে আমরা দুই তিনটা ম্যাথ করব। সো আজকের ক্লাস বেসিক্যালি এই, ঠিক আছে, যে দুই তিনটা ম্যাথ, এর বাইরে আসলে তেমন কোনো কিছু না। আর যদি ক্লাস খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন আমরা গল্প করব, তখন হচ্ছে পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে। এখন কোনো পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবা না, ওকে। অ্যান্সার পাওয়ার সম্ভাবনা খুবই কম তাতে। আচ্ছা, তো হচ্ছে আমরা শুরু করে দেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। প্রথমেই হচ্ছে এইটা, এইখানে আসলে একটু এইটা স্লাইড বানানোর সময় এইটা আসলে একটু ঝামেলা হয়ে গেছে, এটা গত ক্লাসের হবে, ঠিক আছে। আমরা এটা কেটে দেই পুরাটাই, যে এটা গত ক্লাসের হয়ে গেছে, কত ক্লাসের, যাই হোক। তো এইটা তোমরা পারবা আশা করতেছি, কারণ A5 এর ক্যাটায়ন অ্যানায়ন, তো A5 এর ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম আর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। সো দুইটা ডিরেক্টলি গতদিন দেখানো হয়েছে গত লেকচারে। সো সুন্দর করে হচ্ছে এই বিক্রিয়াগুলো লিখে ফেলবা, ওকে। সো এবার আমরা আসি হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। সো নিরাপদ ব্যবহারে এখানে দেখো কি কি ছবি দেয়া আছে। সো ছবিগুলায় প্রথমত আসতেছে হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ বা স্প্রে, ওয়াটার স্প্রে, সাবান, এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ হাতে যদি কোনো কিছু পড়ে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো আছে, এইগুলা যদি হাতে বা কোথাও যদি পড়ে টড়ে, তাহলে হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। তারপরে হচ্ছে অ্যাপ্রন, অ্যাপ্রন থাকে হচ্ছে যাতে করে শরীরে কোনো কিছু না লাগে সরাসরি, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি জামা কাপড় পরে গেছো, খুব ভালো সুন্দর করে সেজে গুজে গেছো, কারণ ল্যাব শেষে হয়তো তোমার অন্য কারোর সাথে দেখা করতে যাওয়ার কথা, এখন তুমি ল্যাবে যাওয়ার পরে যদি ওইখান থেকে জামা কাপড় নষ্ট হয়ে যায় তাহলে তো ঝামেলা, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে অ্যাপ্রন ইউজ করা হয়। সো যা কিছু যাবে ওই অ্যাপ্রনের উপর দিয়ে যাক, okay? এই তারপর হচ্ছে গগলস, এটা হচ্ছে ওই যে চোখ বাঁচানোর জন্য, যে কারণ মানে বাকি সব ফেস টেস বাকি সবকিছুর থেকে চোখ তো হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ। তো এইখানে যদি কোনো কিছু হয় তাহলে তো ঝামেলা। তো এই জন্য হচ্ছে, বুঝছো, এই জন্য হচ্ছে কি বলে, এই জন্যই এই গ্লাভস, সরি গগলস ইউজ করা হয়। আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন, ঠিক আছে, সাংকেতিক চিহ্নগুলো আর কি। তো এইগুলা হচ্ছে যে সাংকেতিক চিহ্ন যেগুলো আসতেছে, তো সাংকেতিক চিহ্নগুলার ব্যাপারটা হচ্ছে কি, যে ধরো তোমার কাছে একটা টেস্ট টিউব আছে, তো একটা টেস্ট টিউবের গায়ে হচ্ছে এই ধরনের একটা চিহ্ন দেয়া আছে। তো এই চিহ্নটার মানে হচ্ছে, মানে চিহ্নটার কিছু একটা মিনিং থাকে। তারপরে ধরো এই যে এইখানে এইখানে হচ্ছে যে বিদ্যুৎ থেকে সাবধান থাকবেন, এবারে এটা হচ্ছে বিস্ফোরক টাইপ, যে বিস্ফোরিত হইতে পারে। আর এটা হচ্ছে এইখানে মূলত এই ছবিটা এইখানে একটু হাত ক্ষয়ে যাওয়ার একটা সাইন থাকে আর কি, যে হাত ক্ষয়ে যাইতে পারে, ওকে। সো বিভিন্ন ধরনের পাত্র হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন দেয়া থাকে। সো চিহ্নগুলা দেখে হচ্ছে বুঝতে হয় যে ওকে এটা আমি ধরতে পারবো, বা এটার সাথে আসলে আমার কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। সো এই চিহ্নগুলা তোমরা মূলত 9-10-এ দেখছো, ঠিক আছে। 9-10-এ তোমাদের বইয়ে হচ্ছে ছিল শুরুতেই যে এই চিহ্নগুলার একটা লিস্ট করে দেওয়া ছিল। আচ্ছা, তো এবার আসতেছে হচ্ছে যে অ্যাপ্রন আর মাস্ক। এই যে দেখো অ্যাপ্রন পরা, মাস্ক পরা, ইত্যাদি ইত্যাদি। এইখানে সব থেকে ভালো হইতো যদি একটা চশমাও পরা থাকতো। দাঁড়া চশমাটা এঁকে দিই, ঠিক আছে, চশমাটা একটু বড় করে, এই এও হচ্ছে একটা চশমা পরা, ওকে। তো গগলস পরা থাকলে হচ্ছে মানে সব দিক থেকে সেফ আর কি, ঠিক আছে। তো এই এই দুইজন অ্যাপ্রন আর মাস্ক, ওকে। তো এবার আসতেছে নিরাপদ গ্লাস আর হচ্ছে গ্লাভস। তো এটা হচ্ছে নিরাপদ গ্লাস, ঠিক আছে, ওই যে চোখ আটকায় রাখে। এখানে খেয়াল করে এটা কিন্তু নর্মাল চশমার মতন না, টোটালি হচ্ছে এই যে ফুল চারপাশ থেকে কভার করে ফেলে। তো কোনো দিক থেকে কোনো ঝামেলা যাতে না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে যে এইখানে গ্লাভস আছে, গ্লাভস হচ্ছে যাতে হাতে সরাসরি কোনো কিছু না লাগে, যা কিছু লাগে এটা হচ্ছে গ্লাভস এর উপর দিয়ে চলে যায়, ওকে। এরপরে হচ্ছে জাস্ট গ্লাভসটা খুলে ফেলে দিবা, তাইলে এই কাজ শেষ, তোমার হচ্ছে ওই নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আসতেছে এইবার ল্যাবের নিয়ম কানুন আর হচ্ছে এই যে কিছু বিধি আছে। সো বিধি টিধির মধ্যে প্রথমত কি আছে, এক নাম্বার হচ্ছে এই যে গ্লাভস ইউজ করতে হবে, তারপরে হচ্ছে এই যে চিহ্নগুলা জানা থাকতে হবে, অর্থাৎ কোনো ধরনের বিস্ফোরক পদার্থ ইউজ করতেছে কিনা। তারপরে এই যে পানির একটা সাইন আছে দেখো, অর্থাৎ এই যে পানির সাপ্লাই থাকতে হবে। পানির সাপ্লাই কেন থাকতে হবে, যে আমার শরীরে যদি কোনো কিছু লাগে অথবা ধরো আগুন ধরে যায় তখন কি করবো, পানি দিতে হবে, তাই না। ধরো আমার শরীরে কোথাও অ্যাসিড পড়লো, অ্যাসিড পড়লে কি করব, অ্যাসিড পড়লে হচ্ছে তখন ওই যে পানি দিয়ে ধুয়ে ফেলবো জাস্ট, ওকে। এরপরে হচ্ছে এইখানে বাকি যেগুলা আছে, আচ্ছা, গগলস গুলা কি ওয়ান টাইম না ভাইয়া, গগলস গুলা ওয়ান টাইম না, ঠিক আছে। আর ভাইয়া সামির ভাইয়া কই, সামির ভাইয়া তার বাসায়, আহ, তার রুমে, মেবি তার খাটে বা চেয়ারে, মেবি, ইয়া নট শিওর। ব্যাপারটা হচ্ছে যে কে জিজ্ঞেস করছে এটা, আচ্ছা বুশরা, ওকে। আপু দেখো যে কি বলা যায়, যে আমরা ক্ষুদ্র বান্দা, একমাত্র আল্লাহই তো হচ্ছে অসীম জ্ঞানী, তিনিই জানেন সবকিছু, বুঝছো। তো আমরা তো আসলে কিছু জানি না, আমরা সবকিছু জানলে তো কাজ হয়েই গেছিল। এখন আমরা ক্ষুদ্র বান্দা, আমাদের জ্ঞানে যতদূর আসে, না আমাদের জ্ঞানে আসতেছে সে হয়তো ওর বাসায় আছে, তো অথবা সে ইসে আছে, কি বলে, আহ, পড়তেছে কোথাও, ঠিক আছে। তো আমি তো আসলে জানি না। আচ্ছা যাই হোক, মানে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, এবার
তো এবার হচ্ছে এইখানে কই জানি ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম হচ্ছে আমরা যে পানি ব্যবহার করতে হয় যে যদি কোনো কিছু ধোয়া লাগে। এরপরে এইটা হচ্ছে বিপজ্জনক সাইন, এই সাইন তো সবাই চেনার কথা এতদিনে, বিপজ্জনক। এরপরে এইটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে, এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, আগুন নিরোধক আর কি। যে ফায়ার এক্সটিংগুইশার তো চিনো সবাই তাই না, ওই যে যদি কোনো জায়গায় আগুন টাগুন জ্বলে যায় তাহলে হচ্ছে যে একটা বড় সিলিন্ডার টাইপ নিয়ে এসে ওই যে ফুই করে হচ্ছে একটা হাওয়া দিয়ে দেয় না, ওই যে সাদা সাদা ফেনা বের হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে এই যে ফায়ার এক্সটিংগুইশার। এবার এটা হচ্ছে বুট ইউজ করতে হয়। এই যে বুট ইউজ করার কয়েকটা কারণ আছে। বুট ইউজ করার কয়েকটা কারণ হচ্ছে কি যে প্রথমত যেটা আসছে যে এক হচ্ছে যে তোমার শরীরে যাতে কোনো কিছু না পড়ে, ঠিক আছে, যদি শরীরে কোনো কিছু পড়ে তাইলে হচ্ছে সমস্যা। যে যদি ধরো পায়ের উপরে পড়লো তাইলে হচ্ছে পা যদি গলে যায়, ধরো পায়ের উপরে অ্যাসিড পড়লো বা পায়ের উপরে আগুন পড়লো তাইলে ঝামেলা না। আর একটা কারণ হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি থাকে এবং এই যন্ত্রপাতিগুলোর মধ্যে বিভিন্ন ধারালো বস্তুও থাকে, বা ধারালো বা ভারী বস্তু। তো এইগুলার ক্ষেত্রে যেটা হবে যে যদি তোমার পায়ের উপরে সরাসরি পড়ে তাহলে কি হবে, পা যাবে থেতলে, ঠিক আছে। তোমরা সবাই হচ্ছে যে দেখছো, কি জানো, কুংফু হাসল, এই মুভিটা দেখছো কেউ? কুংফু হাসল, ওই যে একটা ছেলে প্রচুর মাইর খায়, প্রচুর মাইর খায়, মাইর খাইতে খাইতে লাস্টে যে হচ্ছে ও দেখা যায় খুব ভালো কি বলা যায়, খুব ভালো কুংফু মাস্টার হয়ে যায় হঠাৎ। আচ্ছা এই যে অনেকে দেখছে, আচ্ছা যারা যারা দেখো নাই তারা হচ্ছে ইন্টার পাস করার পরে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে দেখবা, ঠিক আছে, এখন আমি মুভি দেখতে বলতেছি না। তো যাই হোক, তো ওইখানে ওইটার কথা কেন বললাম, ও যখন মাস্টার হয়ে যায়, ও যখন মারামারি বাদাইতে যায়, দেখতেছে ওর আশেপাশে প্রচুর মানুষ ওরা মারতে আসতেছে, ও কি করতেছে, ও হচ্ছে খুব ফার্স্ট সবার পার উপরে পাড়া দিচ্ছে, পার উপরে পাড়া দিয়ে কি করছে, পা হচ্ছে থেতলায় দিচ্ছে, বুঝতে পারছো? তো তোমরা এক কাজ করতে পারো যে, যদিও বললাম মুভি দেখবা ওই যে ইন্টার পাস করার পরে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে, আপাতত হচ্ছে কুংফু হাসল ফাইনাল ফাইট সিন জাস্ট এইটুকু একটু দেখতে পারো, ঠিক আছে, ওইখানে দেখলে বুঝবা যে কি কথা বলতেছি, না দেখলেও কিছু আসা যায় না, পড়াশোনার সাথে রিলেটেড না। সো এই বুট ইউজ করার তেলে কারণ কি কি, এক হচ্ছে পায়ের উপরে যদি কোনো রাসায়নিক দ্রব্য পড়ে, আর একটা হচ্ছে ভারী বা ধারালো কোনো কিছু পড়লে যাতে আমার পা বেঁচে থাকে, ঠিক আছে, সো তার জন্য। এরপরে আসতেছে ফার্স্ট এইড বক্স থাকতে হবে, এরপরে গগলস ইউজ করা লাগবে, খানা পিনা করা যাবে না ল্যাবে যে। তারপরে এই জিনিসটা হচ্ছে এই যে এয়ার মাফলার বা হচ্ছে হেডফোন, ঠিক আছে, মানে এইখানে হচ্ছে তোমাদের লেভেল পর্যন্ত হেডফোন বলা হবে, বাট আর একটু বড় হইলে নাম শুনবে, এর নাম হচ্ছে মাফলার, এয়ার মাফলার। এটা কি করতেছে, এটা দিয়ে হচ্ছে ওই যে কানে জাস্ট কান আটকায় রাখতেছে। কান আটকায় রাখতেছে কেন, কান আটকায় রাখার কারণটা হচ্ছে যাতে করে বাইরে থেকে সাউন্ড গুলা এই কানে খুব একটা ঝামেলা না করে, কারণ আমরা কেমিস্ট্রি ল্যাবে খুব একটা ঝামেলা হয় না, কেমিস্ট্রি ল্যাবে তেমন একটা এইসব ঝামেলা নাই, বাট অন্যান্য ল্যাব গুলাতে দেখা যায় যে অনেক সাউন্ড হয়, এরকমের প্রচুর যন্ত্রপাতি চালানো যায়, ঠিক আছে, সো প্রচুর সাউন্ড হয়। যেমন হচ্ছে ইন ফিউচার যদি ইঞ্জিনিয়ারিং লাইনে কেউ আসো, তো তখন হচ্ছে দেখবা যে কি কি ইউজ করা হয়, যে আমরা টারবাইন ইউজ করি, মানে ল্যাবে ছোটখাটো টারবাইন থাকে, তারপর ধরো কম্প্রেসর থাকে, কম্প্রেসর কাইন্ড অফ হচ্ছে ফ্যানের মতন, বা ধরো অনেক হাই স্পিডে ফ্যান ঘুরতেছে। সো এইসব সাউন্ড গুলা যাতে হচ্ছে যে কানে খুব বেশি ঝামেলা না দেয়, ওকে। সো এই জন্য হচ্ছে এই এয়ার মাফলার ইউজ করা হয়। আর হচ্ছে যে ফ্লেমেবল গ্যাস, ফ্লেমেবল গ্যাস হচ্ছে তো এটা তো বুঝোই আর কি, ঠিক আছে। ফ্লেমেবল গ্যাস হচ্ছে জাস্ট চিহ্ন দিয়ে দেয়া আর কি। আচ্ছা একজন বলছে ভাই আমি হেডফোন দিয়ে ক্লাস করছি, ভাই তুমি যে হেডফোন দিয়ে ক্লাস করছো আর এই হেডফোন দুইটা আলাদা, ঠিক আছে। তোমার হেডফোনের ব্যাপারটা যেটা আসতেছে, এইটা আসতেছে হচ্ছে আচ্ছা এর এই সাইনের ব্যাপারে অনেকে বলতেছে এই সাইন হচ্ছে ওই যে নিজেরা গল্প টল্প করা যাবে না, বুঝছো? এই এই সাইন হচ্ছে নিজেরা এই এদিক সেদিক গল্প টল্প করা যাবে না, এই ল্যাবে সতর্ক থাকতে হবে, একদম সবসময় সিনসিয়ার থাকতে হবে, ওকে। তো এইটা জাস্ট এমনি ফাইজলামি করে দেয়া, সো এই জন্য হচ্ছে ওইটা ইগনোর করে যাচ্ছিলাম, বাট যাই হোক। তো এইটার কাহিনী হচ্ছে যে তোমরা এখন যে হেডফোন গুলা ইউজ করে ক্লাস করতেছো, ক্লাস করার ব্যাপারটা হচ্ছে যে তোমার কানে বাইরে থেকে মানে সাউন্ড আসতেছে, আমি কথা বলতেছি এই সাউন্ডটা যাচ্ছে, বাট এইটার ব্যাপার হচ্ছে বাইরে থেকে সাউন্ড তোমার কানে আসতে দেয় না, বুঝা গেছে? অর্থাৎ এইটা দেখো অন্য কোনো তার কিন্তু নাই যে বাইরে থেকে সাউন্ড আসবে, এটা জাস্ট তোমার কানের সাথে লাগানো। ফ্লেমেবল গ্যাস এইসব চিহ্নের ব্যাপারে হচ্ছে সতর্ক থাকতে হবে, যে ফ্লেমেবল গ্যাস যেগুলো এদের ধারে কাছে হচ্ছে কোনো ধরনের কোনো আগুন টাগুন জ্বালানো যাবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে আসতেছে ফ্লেমেবল গ্যাস মানে কি জিনিস, ফ্লেমেবল গ্যাস মানে দাহ্য পদার্থ, ফ্লেমেবল গ্যাস মানে হচ্ছে দাহ্য পদার্থ, ঠিক আছে, যা আগুন ধরতে পারে, সোজা কথা হচ্ছে যা কিছু ফ্লেম তৈরি করতে পারে, ওকে। এরপরে আসছে দ্রাবক পরিমাপক যন্ত্র ও তার ব্যবহার, এই যে এইখানে কয়েকটা চিহ্ন টিহ্ন আছে, সো আপাতত হচ্ছে এইটা একটু বুঝো, এই দুইটা হচ্ছে আমাদের প্রচুর ইউজ করা লাগবে। সো তোমরা যখন হচ্ছে কি বলে এই ল্যাবে কোনো কাজ করবা ইনশাআল্লাহ, সো এইগুলো আসলে 9-10-এ পড়ে আসতো, ওই সেম জিনিস আমরা জাস্ট রিভিউ করতেছি। এইটার নাম হচ্ছে বুরেট, ঠিক আছে না, আর এইটা হচ্ছে পিপেট, ঠিক আছে, এটা হচ্ছে পিপেট।
সো বুরেট আর পিপেট এইগুলা হচ্ছে তোমরা ইউজ করবা ল্যাবে সামনে, যে হয়তোবা ইনশাআল্লাহ যদি কলেজ লাইফে করো তো ভালো, খুবই ভালো, করানোর কথা আর কি। কলেজ লাইফে না করলে ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং লাইনে আসলেও করবা, প্রচুর পরিমাণে ইউজ করবা। মেডিকেল লাইনে আসলে আমি জানি না এগুলা ইউজ করে কিনা, সো আই হ্যাভ নো আইডিয়া ওদের ব্যাপারে। তো যাই হোক, আমরা এই দুইটা মানে এই চিহ্নগুলো একটু চিনে রাখো, যে এটা হচ্ছে পিপেট, এটা হচ্ছে বুরেট। এদেরকে হচ্ছে আমরা টাইট্রেশনের কাজে ইউজ করি, ঠিক আছে? এদেরকে আমরা কোন কাজে ইউজ করি? টাইট্রেশনের কাজে। আচ্ছা, কয়েকজন হচ্ছে করে ফেলছে, গুড। তো এবার হচ্ছে এইখানে যে আয়তনিক ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, মেজারিং সিলিন্ডার, এই যে নাম দেওয়া আছে, এই চিহ্ন হচ্ছে বিকার, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক, ফ্ল্যাট বটম রাউন্ড ফ্লাস্ক, ঠিক আছে? এরপরে আসতেছে রাউন্ড বটম ফ্লাস্ক, ফানেল, মেজারিং সিলিন্ডার, ডিসি সেটার। এরপরে আসতেছে হচ্ছে রিএজেন্ট বোতল, ওয়াশ বোতল, বুরেট, গ্রাজুয়েটেড পিপেট। গ্রাজুয়েটেড পিপেটের ব্যাপারটা হচ্ছে কি, ওই যে দাগ কাটা আছে আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউব জাস্ট হচ্ছে তুমি কোনো কিছু যদি নিতে চাও। ভলিউমেট্রিক পিপেট, এইখানে হচ্ছে এই যে ভলিউম আছে আর কি। সো গ্রাজুয়েটেড পিপেটে এখানে হচ্ছে এই যে দাগ কাটা আছে, আর এইখানেও বেসিক্যালি দাগ কাটা থাকে, কিন্তু যে এইখানে হচ্ছে যে মাঝখানে একটা হিউজ ভলিউম থাকে। বাকিগুলা খেয়াল করো যে জাস্ট ছবি দেখলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায়। মানে যে কনিক্যাল ফ্লাস্ক, এটা কি কোন শেপের? ভলিওমেট্রিক ফ্লাস্ক, এটা মুখস্থ করা লাগবে। ফ্ল্যাট বটম রাউন্ড ফ্লাস্ক, এই যে দেখো এটার বটম কিন্তু ফ্ল্যাট, মানে নিচ হচ্ছে ফ্ল্যাট, উপরে হচ্ছে রাউন্ড, সো এই জন্য ফ্ল্যাট বটম রাউন্ড ফ্লাস্ক। রাউন্ড বটম ফ্লাস্ক, এই যে টোটালটাই রাউন্ড, সো এই জন্য রাউন্ড বটম। ফানেল তো তোমরা চিনোই, ঠিক আছে? মেজারিং সিলিন্ডার, এই যে সিলিন্ডার মেজার করা যায়। তারপরে হচ্ছে এইখানে বাকিগুলা জাস্ট চিহ্নগুলো একটু মুখস্থ করে ফেলবা। বাকি থাকতেছে ওয়াশ বোতল। ওয়াশ বোতলের ব্যাপারটা হচ্ছে কি, যে এর ভিতরে পানি থাকে, এইখানে হচ্ছে খুব ছোট ছিদ্র একটা, মানে খুবই ছোট একটা ছিদ্র থাকে এই পাইপের মাথায়, ঠিক আছে? খুবই ছোট একটা ছিদ্র থাকে। সো এর ফলে কি হবে, যে তুমি যদি এই বোতলে চাপ দাও আর কি, ঠিক আছে? এই যে ওয়াশ বোতল, এই বোতলে যদি তুমি বাইরে থেকে কম্প্রেস করো, তাহলে হচ্ছে এইখান থেকে অনেক হাই স্পিডে পানি বের হয়, ঠিক আছে? এখান থেকে অনেক হাই স্পিডে পানি বের হবে। তো ওই পানি দিয়ে হচ্ছে আমরা অনেক কিছু ধুইতে পারি, ঠিক আছে? সো আমাদের যা কিছু লাগে, মানে যা কিছু ধোয়া টোয়া লাগে, সো ওইগুলা। আচ্ছা, টাইট্রেশন হচ্ছে, টাইট্রেশন থার্ড চ্যাপ্টারে যে খুব সম্ভব পড়বা, ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই আপাতত, জাস্ট ওইটা মাথায় রাখো, আমি বলছি মেনে নাও, ঠিক আছে? ওই যে সোর্স হচ্ছে ট্রাস্ট মি ব্রো, ঠিক আছে? আপাতত হচ্ছে আমি বলতেছি মেনে নাও, ঠিক আছে? টাইট্রেশন পাবা, টাইট্রেশন এক হচ্ছে যে ইসে পাবা, সেকেন্ড ইয়ারে যে পাবা, আর ফার্স্ট ইয়ারে মেবি কলেজে করাবে, কি বলে, প্র্যাকটিক্যাল করাবে। আর আমাদেরও মনে হয় সামনের কোনো একটা লেকচারে আছে, থাকার কথা, ঠিক আছে? তো আমরা আগাই। তো এবার যদি হচ্ছে আগাই, এইবার আসতেছে মেজারিং সিলিন্ডার, আচ্ছা এগুলো তো বললাম, ওয়াশ বোতল ইত্যাদি ইত্যাদি। এবার গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল। গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল নর্মাল এক হচ্ছে এই যে ওয়াশ বোতল ইউজ করতে পারো। তো ওয়াশ বোতল যেটা আছে ওইটা ইউজ করা যায়, ওইটা ইউজ করে ধুয়ে ফেলতে পারবা প্রচুর পানি দিয়ে। আর হচ্ছে এই যে ট্যাপ থাকলে, তো গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল আসলে তেমন কি, মানে এইখানে আসলে বোঝানোর কিছু নাই। তো এই যে সবকিছু আছে, তোমার কাছে একটা সিঙ্ক আছে বা বেসিন আছে, বেসিনের মধ্যে নিয়ে সবকিছু রাখবা, প্রচুর পানি দিবা, প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলবা, ডান, ঠিক আছে? এই এই এছাড়া এইখানে আসলে তেমন কিছু নাই। এরপরে বিশ্লেষণ। বিশ্লেষণে এইখান থেকে তোমাদের একটু বোঝার মতন জিনিস খেয়াল করো। তো কোন নমুনায়, অর্থাৎ আমার কাছে ধরো সামথিং কিছু একটা পদার্থ আছে, আমি তোমাকে বললাম এই রকমের কিছু একটা পদার্থ তোমাকে দিলাম এক প্যাকেট ভর্তি করে বা একটা পাত্রে, ঠিক আছে? একটা পাত্রে তোমাকে এই রকমের কিছু একটা পদার্থ দিলাম, এখন বললাম এর মধ্যে কি কি আছে বের করো, কে কতটুকু আছে বের করো। তো এই যে কোন নমুনায় বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ, যৌগমূলকের শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয়, ওকে? শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয়, এদের জন্য যে রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় তাদেরকে বিশ্লেষণ বলা হয়। এখন বিশ্লেষণ হচ্ছে দুই প্রকার, গুণগত আর হচ্ছে মাত্রিক বা পরিমাণগত, ওকে? এবার আসতেছে গুণগত। গুণগতর ব্যাপারটা হচ্ছে, ধরো মিশ্রণ হচ্ছে এ আছে, বি আছে, সি আছে, অর্থাৎ তোমাকে একটা মিক্সচার দিছি, তুমি মিক্সচার থেকে বের করলা যে এখানে এ একটা যৌগ আছে, বি একটা যৌগ আছে, সি একটা যৌগ আছে, ওকে? তো এই যে কি কি আছে এইটা যে বের করছো, এইটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। এটাকে কি বলা হয়? আঙ্গিক বিশ্লেষণ। যে যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো নমুনায় আহ কোন কোন মৌলিক বা যৌগিক পদার্থ বা যৌগমূলক বিদ্যমান তা শনাক্ত করা হবে, ঠিক আছে? যে কোনটা কোনটা আছে, এইটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। তাহলে এ বি সি, এখন ধরো তুমি এরপরে আবার পরিমাপ করলা, এ আছে 50 গ্রাম, বি আছে 10 গ্রাম, সি আছে ধরো 5 গ্রাম, ঠিক আছে? তো এই যে পরিমাণ বের করছো, প্রথমে কি বের করছো, কি কি আছে, সেকেন্ডে কি বের করছো, কে কতটুকু আছে, ক্লিয়ার? তাইলে এই যে কে কতটুকু আছে, এই যে পরিমাণ নির্ণয় করা হয়, পরিমাণ নির্ণয়কে বলা হয় মাত্রিক বিশ্লেষণ। বোঝা গেছে এইটা? এইটা কি বুঝছো সবাই? এর আগের জিনিসগুলো আসলে সোজা জিনিস, বাট এই এই পর্যন্ত বুঝছো কিনা?
মানে এই পেজটা বোঝা গেছে কিনা। আগের গুলা সোজা জিনিস, জাস্ট ছবি দেখবা, জানবা যে এই ছবির এই এই নাম, ডান। আচ্ছা আচ্ছা, তো এইটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা আগাই এবার। আচ্ছা, সবাই বলতেছে বুঝছি, থ্যাংক ইউ। ওকে, এবার এবার আসতেছে হচ্ছে এই যে এইটা হচ্ছে দুইটা টাইপ বিশ্লেষণের। এবার হচ্ছে এই যে অ্যানালিসিসের আরো কিছু টাইপ আছে। এই তিনটা হচ্ছে পরিমাণের উপরে ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? পরিমাণ, যে তুমি কতটুকু নিয়ে পরীক্ষা করতেছো। এই তিনজন কিসের ভিত্তিতে ভাগ করা হয়? যে তুমি কতটুকু নিয়ে পরীক্ষা করতেছো। যেমন খেয়াল করো, ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? তুলনামূলক বড়। মানে মাইক্রো থেকে মাইক্রো বড় না ম্যাক্রো বড়? সবাই একটু এইটা বলো, মাইক্রো বড় নাকি ম্যাক্রো বড়? ম্যাক্রো বড়, গুড। তাহলে এখানে খেয়াল করো, ম্যাক্রোতে পরিমাণ বেশি, যে বস্তু সময়ের পরিমাণ 0.5 গ্রাম থেকে 2 গ্রাম এবং দ্রবণের আয়তন এত এমএল নিয়ে পরীক্ষা করা হয়। আচ্ছা, ম্যাক্রো অ্যানালিসিসে তাহলে কি করা হচ্ছে? 0.5 গ্রাম থেকে 0.2 গ্রাম পর্যন্ত, মানে এর ভিতরে কিছু একটা নেওয়া হয়, আর দ্রবণের আয়তন 20 থেকে 30 এমএল নেওয়া হয়। সো অনেক বেশি পরিমাণে নিচ্ছে। এখন চিন্তা করো, মাইক্রোতে কি করতেছি? মাইক্রোতে হচ্ছে বস্তু সময়ের পরিমাণে, যে খেয়াল করো 0.005, 0.02 গ্রাম, এর চেয়ে কম, এবং দ্রবণের আয়তন 0.2 থেকে 1 মিলিলিটার। কেমিস্ট্রি ল্যাবের ঝামেলা যেটা হচ্ছে, কেমিস্ট্রি ল্যাবের ঝামেলাটা হচ্ছে যে তুমি একটা জিনিস ইউজ করছো, দ্রবণ তৈরি করছো, এটা ডান, ফেলায় দিতে হবে। ওটা তুমি আবার নতুন করে ইউজ করতে পারবে না। ওকে, তাহলে কি করতেছো? তুমি কিছু একটা পরীক্ষা করার জন্য কিছু একটা অ্যাসিড নিছো, ক্ষার নিছো, সামথিং কিছু একটা নিছো। নেয়ার পরে ওর ভিতরে তুমি অন্য কোনো কিছু একটা দিয়ে একটা পরীক্ষা চালায় ফেলছো। ওই জিনিসটা ডান, নষ্ট হয়ে গেছে। ওইটা আর ইউজ করা যাবে না। ওইটা কি করতে হবে? ফেলায় দিতে হবে। এখন ফেলায় যদি দিতে হয়, তাহলে খেয়াল করো, মাইক্রোতে আমি জিনিস যেহেতু অনেক বেশি নিছি, তাহলে ফেলায় দেওয়ার পরিমাণও বেশি হবে। ম্যাক্রোতে হচ্ছে যেহেতু বেশি নিচ্ছে, ফেলানোর পরিমাণও বেশি হবে। যদি বেশি পরিমাণে এই রকমের কেমিক্যাল বাইরে ফেলাইতে থাকি, তাহলে কি ঘটনা ঘটবে? খরচ বেশি হবে, কারণ আমারই তো কেনা লাগবে, ফ্রি তো আর কেউ দিবে না। পরিবেশ দূষণ হবে, বিপদের সম্ভাবনা আছে, মানে সবকিছুই আর কি। যেহেতু আমি বাইরে ফেলাই দিচ্ছি, তো আশেপাশে যদি চলে যায়, ওইখানে একটা বিপদ হইতে পারে, যে কারণ প্রচুর পরিমাণে এই রকমের কেমিক্যাল যাচ্ছে বাইরে। মাইক্রোতে যেহেতু পরিমাণ কম, মাইক্রোতে কি হচ্ছে? পরিমাণ খুবই কম। পরিমাণ যেহেতু খুবই কম, তাহলে এখানে কি হবে? দূষণ কম হবে। মাইক্রোতে মাইক্রোতে তাহলে কি হবে? দূষণ কম হবে। দূষণ কম হবে, আবার খরচও কম হবে। ঠিক আছে। আর এই দুইজনের মাঝামাঝি হচ্ছে সেমি মাইক্রো। সেমি মাইক্রো হচ্ছে 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম, আর হচ্ছে 2 থেকে 4 এমএল। ওকে, সো একটু খেয়াল করে, এখানে কিন্তু কাইন্ড অফ মিল আছে প্রত্যেকের মধ্যে। 0.5 থেকে 2, 0.05 থেকে 0.2, 0.005 থেকে 0.02। সো প্রত্যেকটা হচ্ছে ওই যে দশমিক করে সরতেছে। ওকে, প্রত্যেকটা ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, প্রত্যেকটা দশমিক করে সরে। 0.52, 0.5 এর পরে এক ঘর আরো সরে গেল দশমিকের পরে, 0.05, 2 ও দশমিকের পরে সরে গেল, তাহলে 0.2, 0.005, 0.02। ঠিক আছে, এই 0.02। সো প্রত্যেকের খেয়াল করে মিল আছে কিন্তু। ওকে, সো এইভাবে একটু মুখস্থ করে ফেলবা যে কোনটাকে কি বলা হয়। ম্যাক্রো থেকে বড় হইলে ওইটা আসলে আর কোনো নাম টাম নাই, ওটাও ম্যাক্রো। ঠিক আছে, ম্যাক্রো থেকে বড় যদিও, ওটাও ম্যাক্রোই, ওর আলাদা কোনো নাম নাই। ওকে, এইবার আসতেছে হচ্ছে ধ্রুব পরিমাপক যন্ত্র। So আমরা কি কি দিয়ে পরিমাপ করতে পারি? এইখানে ওই যে তোমাদের প্রথমে বলছিলাম, আজকে স্লাইডে অনেক কিছু উল্লেখ করা আছে, লাগবে না। ঠিক আছে, তো তাদের মধ্যে একটা হচ্ছে এই যে ওজন নির্ণয় করার 3টি পদ্ধতি: প্রত্যক্ষভাবে ওজন নির্ণয়, গসের পদ্ধতি, বোর্ডদার প্রতিস্থাপন পদ্ধতি। আর ল্যাবরেটরিতে হচ্ছে 1 নং, অর্থাৎ প্রত্যক্ষভাবে যেটা আছে এইটা হচ্ছে আরো 3 ভাবে সম্পন্ন করা হয়: দীর্ঘ দোলন, হ্রস্ব দোলন, পার্থক্য। So আমরা বেসিক্যালি হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করব। বাকিগুলা স্লাইডে নাম দেওয়া আছে, জাস্ট এগুলা এক্সিস্ট করে এটা জানার জন্য, যে ওকে এরা এক্সিস্ট করে। ওকে, এইগুলা তোমাদের আসলে নাই, তোমাদের হচ্ছে প্রত্যক্ষভাবে ওজন নির্ণয়। এখন এই প্রত্যক্ষভাবে ওজন নির্ণয়ের অনেকগুলা টাইপ আছে, বা কি কিভাবে করা যায়। তো প্রথম কাহিনী হচ্ছে এই যে ডিরেক্ট, সরাসরি ওজন কি বলে, এইটা হচ্ছে ডিজিটাল নিক্তি, তাই না? এটা তো হচ্ছে ডিজিটাল নিক্তি, বা ওই যে দাঁড়িপাল্লা। সো এটা ডিজিটাল। তো এখানে হচ্ছে তুমি যা দিয়ে তুমি দ্রবণ তৈরি করবা, তার পরিমাপটা সরাসরি এখানে মেপে নিবা, যে ঠিক আছে এত গ্রাম। ওকে, এত গ্রাম নেওয়ার পরে ওইটাকে তুমি একটা টেস্ট টিউবে ফেললা। এখন দ্রবণ তৈরি করতে গেলে কি করা লাগবে? এই দ্রবের সাথে এরপরে কি লাগবে? পানি লাগবে, পানিও দিলা, পানি দিয়ে দুইটা মিলে দ্রবণ হয়ে গেল। ওকে, পানি ঢালার সময় হচ্ছে এইখানে দাগ থাকে, যে এত দাগ পর্যন্ত এত এমএল, এত দাগ পর্যন্ত এত এমএল। আর এইটা তো হচ্ছে তুমি এখানে পরিমাপ করেই নিছো, তাহলে সবকিছু পেয়ে যাচ্ছি না আমরা এইখান থেকে। মানে দ্রবের ব্যাপারে যা কিছু জানার দরকার, দ্রবের ব্যাপারে কি কি জানা দরকার, এক হচ্ছে যে দ্রব কতটুকু আছে, ওইটা আমরা মেপে নিছি। ঠিক আছে, ওইটা হচ্ছে মেপেই এইখান থেকে নিছি।
আর বাকি থাকতেছে হচ্ছে পানি কতটুকু আছে, পানিও তো জাস্ট মেপেই নেওয়া যাবে, আর এখানে হচ্ছে দাগ কাটা থাকে, ওইটা থেকেও বোঝা যাবে। আচ্ছা, ভাইয়ার ঘুম ধরছে, হ্যাঁ ভাইয়া, ভাইয়ার আসলেই ঘুম ধরছে। আচ্ছা, এই আজকে পরীক্ষা ছিল তো সকালে, তো রাতে ঘুমানো কম হয়েছে খুবই, আর তার উপরে হচ্ছে পরীক্ষা দিয়ে এসে হালকা টায়ার্ড আসলে, মানে অস্বীকার করব না, হালকা টায়ার্ড। যাই হোক, তো তোমাদের সমস্যা কি? একজন বলতেছে আমারও ঘুম ধরছে, তোমাদের কেন ঘুম ধরবে? তোমাদের তো ছুটি, সারাদিন শুয়ে বসে কাটায়, আবার বলতেছে আমাদের নাকি ঘুম ধরছে, কি জন্য ঘুম ধরছে? আচ্ছা, তো আমরা আবার আগাই। আচ্ছা ভাই, কলেজ খোলা, আচ্ছা কলেজ ছিল, কলেজ ছিল তো কি হয়েছে, ক্লাসই তো করছো, বসে বসে বসেই ছিলা, আর এমন কি চিল। নাও আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। So, এই হচ্ছে আমাদের নতুন জিনিস, আমাদের হচ্ছে এই জায়গা থেকে একটু মানে আজকের লেকচারে মানে ভালো জিনিস হচ্ছে এইখান থেকে, যে নিক্তির সাহায্যে নিম্ন সীমায় 10^3 গ্রাম থেকে 10^-4 গ্রাম পর্যন্ত, অর্থাৎ মোটামুটি এই লেভেল পর্যন্ত পরিমাপ করা যায়, আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 100 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ওজন করা হয়, তাই হচ্ছে মাত্রিক বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। তার মানে আমরা মাত্রিক বিশ্লেষণ, যেহেতু আমরা কেমিস্ট্রি ল্যাবে, খেয়াল করো, কেমিস্ট্রি ল্যাবে আমরা এই যে এইখানে নাম যেগুলা বললাম, ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, সো এখানে যে নামগুলা বলা হয়েছে, সো এখন নামগুলায় খেয়াল করো যে নামগুলার মধ্যে আমাদের পরিমাণ কিন্তু খুবই কম ছিল, পরিমাণ খুবই কম। তাহলে এই যে 0.5 গ্রাম আমি যদি পরিমাপ করতে চাই, তাহলে আমার এইরকমের কোন একটা নিক্তি দরকার বা পরিমাপক যন্ত্র দরকার, যে এত ছোট লেভেলে পরিমাপ করে দিতে পারবে। ওকে, আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস খেয়াল করো, বস্তুর ওজন, ওজন আর ভর ফিজিক্সে আলাদা, কেমিস্ট্রিতে সব সেম, ঠিক আছে? ওজন ও ভর একই নয় কেন, এই কোশ্চেন ফিজিক্সে আসবে, কেমিস্ট্রিতে সব সেম, তো এটা একটু মাথায় রাখো। তো যাই হোক, যেখানে এই যে খুবই কম পরিমাণ অ্যানালাইটিক্যাল, ওকে, তো এখন এই অ্যানালিটিক্যাল ব্যালেন্সের মধ্যে হচ্ছে তিন ধরনের আসলে অপশন আছে। প্রথমটা হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স, সিঙ্গেল প্যান ইলেকট্রিক ব্যালেন্স। তো এটা বেসিক্যালি ডিজিটাল ব্যালেন্স, এখানে বোঝার কিছু নাই, জাস্ট ডিরেক্ট ওই একটা এরকমের বক্স থাকে, তার উপরে কিছু একটা রাখবা, রাখলে হচ্ছে এইখানে তোমাকে ওই যে ডিজিট দেখায় দেয় যে ওকে, যে আহ, এই হচ্ছে এর অ্যামাউন্ট, এইখানে ডিরেক্ট শো করে, এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ওকে, এইখানে যদি কিছু একটা রেখে দাও। So, আমাদের পড়াশোনা এই দুইটা নিয়ে, পলবঙ্গি ব্যালেন্স আর হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। ওকে, এখন খেয়াল করো, এই ব্যালেন্স গুলো হচ্ছে এইরকমের, এই হচ্ছে এর মাথা, একটা মাথা থাকে, মাথায় হচ্ছে এরকমের স্কেলে দাগ কাটা থাকে কিছু, অনেকগুলা অনেকগুলা দাগ কাটা থাকে, এবং এইখানে খুবই ক্ষুদ্র একটা ভর যুক্ত করা থাকে নিক্তির মাথায়। হ্যালো হ্যালো, সাউন্ড নাই আবার? হাই হাই, সাউন্ড কি আছে এখন? সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, আছে তো, কি বলতেছো বাচ্চা কাচ্চারা? আচ্ছা, তো আমরা তাইলে আবার আগাই। আমরা যদি আবার আগাই, সো মাঝখানে শুনি নাই, এটা কি ভার্নিয়ার স্কেল? না ভাই, এটা ভার্নিয়ার না, এটা হচ্ছে আচ্ছা, ভার্নিয়ার স্কেল তো তোমরা চিনো মনে হয়, তোমরা কি সবাই ভার্নিয়ার স্কেল চিনো তাইলে? ভার্নিয়ার স্কেল সবাই চিনো না? আচ্ছা, ভেরি গুড, তাহলে ভার্নিয়ার স্কেল যদি চিনো, এইটা কাইন্ড অফ ভার্নিয়ার স্কেল, কাইন্ড অফ ভার্নিয়ার স্কেলের মতন, বাট ব্যাপারটা হচ্ছে যে এইখানে ওই যে দাড়িপাল্লা দেখছো না, ওই যে ওজন করে হাতে ধরে নিয়ে, ডিজিটাল না, হাতে ধরে নিয়ে দাড়িপাল্লা, তো ওই এক সাইডে এরকমের হচ্ছে একটা পাত্র থাকে, এই সাইডে একটা পাত্র থাকে, এই সাইডে একটা পাত্র থাকে, এক সাইডে বাটখারা রাখা হয়, আর এক সাইডে হচ্ছে বস্তু রাখা হয়। ওকে, এক সাইডে কি রাখা হবে, এক সাইডে হচ্ছে বাটখারা, বাটখারা হচ্ছে ওই যে ওজন পরিমাপের বাটখারা, আর আরেক সাইডে হচ্ছে বস্তু, অর্থাৎ আমরা যার পরিমাপ, যার ওজন পরিমাপ করতে যাচ্ছি। সো এইখানে কিছু দাগ কাটা থাকে, আর দাগের মাথার উপরে কি থাকে, একটা রাইডার থাকে, এটাকে কি বলে, এটা হচ্ছে আমাদের রাইডার, এটা হচ্ছে রাইডার। এখন রাইডারের কাজ কি? রাইডারকে হচ্ছে এইভাবে মুভ করা যায়, বামে ডানে বিভিন্ন দিকে মুভ করা যায়, মুভ করলে হচ্ছে ওই যে ওজনের ব্যাপারটা মানে ভালোভাবে পরিমাপ করা যায়। রাইডার যদি ভালোভাবে মুভ করা যায়, তাইলে হচ্ছে খুবই ভালোভাবে পরিমাপ করা যাবে। ওকে, সো এই ভার্নিয়ার স্কেলের যে নিয়ম, এখানেও কাইন্ড অফ সেম নিয়ম, ভার্নিয়ার স্কেলের মতনই। ওকে, সো এইবার আসতেছে এই যে রাইডার আর হচ্ছে রাইডার ধ্রুবক, আমরা রাইডার ধ্রুবক নিয়ে কিছু কথাবার্তা বলবো। প্রথমত খেয়াল করো, অ্যানালিটিক্যাল ব্যালেন্স যদি শূন্য মাঝখানে থাকে, তাহলে হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। যেমন আমাদের আগের এইখানে খেয়াল করো, এই যে এইখানে শূন্য ছিল মাঝখানে। ওকে, তাহলে সার্টোরিয়াস ব্যালেন্সে কি হবে, যে মাথার উপরে যে স্কেলটা আছে, ওই স্কেলের মাঝখানে শূন্য, এবার আসতেছে দুই দিকে দাগ কাটা আছে কিছু পরিমাণে, ঠিক আছে?
এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। আর পলবঙ্গি ব্যালেন্স হচ্ছে যে কোনো একদিকে শূন্য থাকে, ধরো এইখানে শূন্য আছে, এই পুরো দিকটা হচ্ছে আস্তে আস্তে দাগ কাটা থাকতেছে, বিভিন্ন ধরনের টাইপ। ওকে, অর্থাৎ অথবা পলবঙ্গি ব্যালেন্স অথবা এমন হইতে পারে যে ডান দিকে শূন্যটা আছে, এরপরে বাম দিকে হচ্ছে ঘর সংখ্যা, এইভাবে কাটা কাটা আসতে। তো নর্মালি যেটা হয়, নর্মালি নর্মালি যেটা সার্টোরিয়াস ব্যালেন্স হচ্ছে এই যে শূন্য দাগ কাটা আছে, তার এক সাইডে 50 দাগ পর্যন্ত আছে, আর এক সাইডে আবার 50 দাগ পর্যন্ত আছে। আর নর্মালি, এটা নর্মালি, এর ব্যতিক্রম হবে না এমন কিন্তু না, এটা নর্মালি বলতেছি। ওকে, পলভঙ্গি ব্যালেন্সে কি হবে, শূন্য দাগ কাটা থাকে, শূন্য থেকে শুরু করে মোটামুটি 100 পর্যন্ত যায়, এইখানেও শূন্য থেকে শুরু করে মোটামুটি 100টা দাগ কাটা থাকে। এটা কি বোঝা গেছে ভাইয়া? এই পর্যন্ত কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এখন এই যে স্কেলের ব্যাপারটা কই থাকে? স্কেলের ব্যাপারটা হচ্ছে ভাইয়া এই যে ব্যালান্সের উপরে, মাথার উপরে, এই যে নিক্তি, মানে নিক্তির মাথার উপরে লাগানো থাকে। ওকে, এই যে লাগানো আছে, ওকে, এই যে নিকটির মাথার উপরে যে স্কেল লাগানো আছে, ওই স্কেলটার কথা বলতেছি। ওই স্কেলে যদি দাগ এরকমের থাকে যে 0 50 50 নর্মালি, বা মাঝখানে শূন্য থাকে, তাহলে হচ্ছে সার্টোরিয়াস। আর যদি এক সাইডে শূন্য থাকে তাহলে হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। ওকে, এবার পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক হচ্ছে এত, 2 ইন্টু রাইডারের ওজন ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক, অর্থাৎ ধরো আমি তোমাদের হচ্ছে যে উদাহরণ দেখাইলাম, তাহলে এইখান থেকে আসবে 2 ইন্টু, ধরলাম ওজন হচ্ছে ডাব্লিউ, ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। তাহলে পলভঙ্গি ব্যালেন্সে মোট দাগ সংখ্যা কত? 100। তাহলে এখানে আসতেছে হচ্ছে 100। আর এইখানে আমরা রাইডারের ওজন ধরে নিছি ডাব্লু, ঠিক আছে, রাইডারের ওজন ধরে নিছি ডাব্লু র্যান্ডমলি। কিন্তু এখানে 100 অলওয়েজ হবে এমন কিন্তু না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি, এটা মাথায় রেখে, এটা কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি। সো এগেন এখানে ধরলাম রাইডারের ওজন এত, তাহলে এখানে কি আসতেছে, ডাব্লু বাই শূন্য দাগের বামের অথবা ডানের মোট সংখ্যা। এখানে কতগুলো সংখ্যা আছে টোটাল? 100টা। ক্লিয়ার এই পর্যন্ত? আমি কিছু একটা ভুল লিখছি, সরি, এইখানে 100 না, এখানে পলভঙ্গি আচ্ছা না, ঠিকই তো লিখছিলাম, এইখানে 100, আর নিচেরটায় ভুল লিখছি, এখানে হচ্ছে 50। সার্টোরিয়াসে ওই যে হাফ হাফ না, হাফ হাফ করে, মানে 50 50 100, বাট এক সাইডে কতগুলো? এক সাইডে 50টা। আচ্ছা, এইবার যদি আবার আগাই, এইখানে আমরা একটু পরে আসি, এইগুলাতে আমরা পরে আসবো, সমস্যা নেই, পোল কোশ্চেনও পরে আসবো। প্রথমত এইটা আসো, বস্তুর ওজন। বস্তুর ওজন বলতেছে হচ্ছে বাটখারার ওজন। এখন চিন্তা করো ব্যাপারটা এই রকমের, যে এই হচ্ছে একটা নিক্তি, এই হচ্ছে তোমার স্কেল, নিক্তির এইখানে স্কেল আছে, এই এর সাথেই ধরো স্কেল লাগানো। ওকে, এই সাইডে হচ্ছে তোমার একটা বস্তু, এই সাইডে, আর এইভাবে না, এইভাবে থাক, এটা পছন্দ হচ্ছে না আমারই। ওকে, সো ধরো হচ্ছে যে এই সাইডে হচ্ছে বস্তু রাখা আছে, এই সাইডে বস্তু রাখা আছে, এই সাইডে হচ্ছে বাটখারা। ওকে, তো নর্মালি যেটা হবে যে যদি এরা ওই যে মাঝখান বরাবর সোজা সোজা হয়ে যায়, তাই না, মাঝখানে যদি স্ট্রেট সোজা হয়ে যায়, স্ট্রেট সোজা হয়ে গেলে কি হবে, স্ট্রেট সোজা, আরসি হচ্ছে ভাই রাইডার ধ্রুবক, আরসি হচ্ছে রাইডার ধ্রুবক, ঠিক আছে, আরসি রাইডার ধ্রুবক। তো একটা ধ্রুবক, এটা হচ্ছে ওই বিভিন্ন ব্যালেন্সের জন্য আলাদা আলাদা ধ্রুবক। এইটা মানে বোঝার আসলে তেমন কিছু না, জাস্ট একটা ধ্রুবক। এবং ধ্রুবকটা কিভাবে ক্যালকুলেট করবা? ধ্রুবক ক্যালকুলেট করা হচ্ছে এই যে, এই হচ্ছে ফর্মুলা। তোমরা ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবক বের করছো না? ভার্নিয়ার স্কেল তো চিনো সবাই, নিজেরাই বললা ভার্নিয়ার স্কেল চিনো। তো ওই ভার্নিয়ার স্কেলের মতনই ভার্নিয়ার ধ্রুবক যে রকমের থাকে, ওই রকমের একটা ধ্রুবক। ওকে, আরসি, ও আচ্ছা আচ্ছা, তোমরা এই আরসির কথা বলতেছো। এই আরসি হচ্ছে ওই যে ভার্নিয়ার রাইডার কনস্ট্যান্ট, আরসি হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। ওকে, রাইডার ধ্রুবক আর কি। ওকে, এবার চিন্তা করো, তাহলে নর্মালি যেটা হবে যে বস্তু আর হচ্ছে বাটখারা, তো বাটখারার যা ভর আসে ওইটাই হচ্ছে আমরা বস্তুর ভরের সমান বলি, ঠিক আছে না? কি বলতেছি, বাটখারার ওজনটাই হচ্ছে বস্তুর ভরের সমান। এখন চিন্তা করো যে যদি আমার এই যে আমি কোন একটা রাইডার, এই যে রাইডার, মানে রাইডার যদি এইদিকে মুভ করে, রাইডার এইদিকে মুভ করার মানে কি, অতিরিক্ত একটা ভর মুভ করতেছে না? রাইডার মুভ করার মানে অতিরিক্ত একটা ভর। আমি যদি এটাকে বাটখারার দিকে আস্তে আস্তে মুভ করি, তাহলে এটা কোথায় যাওয়ার কথা? বস্তুর ওজনের সাথে যোগ হওয়ার কথা না? এইটা কি বস্তুর ওজনের সাথে যোগ হবে না? কারণ জাস্ট ধরে নাও বাটখারা হচ্ছে এতক্ষণ ছিল 50 গ্রাম, এখন এইখানে রাইডারের জন্য আরো ধরো 10 গ্রাম ভর আসতেছে। মানে রাইডারের জন্য আসলে এত ইজি না, বাট ব্যাপারটা এইরকমেরই চিন্তা করো যে, আচ্ছা আরো সহজ হইতে বলি, ধরো এখানে হচ্ছে বাটখারা 50 গ্রাম আছে, এইটা হচ্ছে ধরো 51 গ্রাম। ওকে, এখন এখানে একটা রাইডার মাঝখানে ছিল, রাইডার ছিল মাঝখানে, বাট এইদিকে বাটখারা হয়েছে 50 গ্রাম, এইটা হয়েছে 51 গ্রাম। এখন তোমাদের কি মনে হয় বাটখারাটা, এই সরি, রাইডারটা কোন দিকে সরাইতে হবে?
বাটখারার দিকে সরাইতে হবে না, তাইলেই না ব্যালেন্স হবে ঠিকঠাক। এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বোঝা গেছে কিনা লাস্টে যে কথাটা বললাম, যে আমার বাটখারার ভর কম, বস্তুর ভর বেশি, রাইডারটা মাঝখানে ছিল, আমি রাইডারটা দিলে কি করব, ব্যালেন্স করতে হইলে বাটখারার দিকে সরাইতে হবে। ঠিক আছে কিনা? ব্যালেন্স করতে হইলে বাটখারার দিকে সরাইতে হবে। এটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এইবার চিন্তা করো যে আমার কাছে আবার একটা ব্যালেন্স আছে, ওই সেম ব্যালেন্সটাই, বাট এইবার এইখানে ধরো হচ্ছে বাটখারা নিছি 50 গ্রাম, আর এই বস্তুর ভর হচ্ছে ধরো 49 গ্রাম। এইবার আমি এইখানে যে রাইডারটা আছে, রাইডারটা কোন দিকে সরাবে, এবার এই দিকে সরাইতে হবে না? কারণ কি, বাটখারার ভর বেশি, তো আমি তো যাচ্ছি ব্যালেন্স করতে, যে ওকে দুই সাইডে সমান সমান হোক। দুই সাইডে যদি আমি সমান সমান করতে চাই, সমান সমান করতে গেলে কি করব, সমান সমান করতে গেলে এবার আস্তে আস্তে বস্তুর দিকে সরাইতে হবে, তাই না? কারণ এর ভর যেহেতু কম। তো এই কথাটাই এখানে বলা আছে, খেয়াল করো, বস্তুর ওজন হচ্ছে বাটখারার ওজন প্লাস মাইনাস রাইডার ধ্রুবক ইন্টু সরানো দাগ সংখ্যা। রাইডারকে যদি বাটখারার দিকে সরানো হয়, বাটখারার দিকে, খেয়াল করো, বাটখারা ছিল 50, যোগ হচ্ছে রাইডারের 1 আসতে হবে। যোগ যদি রাইডারের 1 আসে তাইলেই তো 51 হবে। তো এই জন্য খেয়াল করো, রাইডারকে যদি বাটখারার দিকে সরানো হয় তাহলে প্লাস, অপোজিটে যদি সরানো হয়, এখন খেয়াল করো, এখানে 50 ছিল, বাটখারার ওজন হচ্ছে 50, এটা হচ্ছে 49, তাহলে কি করা লাগবে, 49 যদি বের করতে চাও তাহলে 49 কিভাবে বের করবা, 50 মাইনাস 1। এখানে খেয়াল করো, রাইডারকে বাটখারার বিপরীত দিকে সরালে যে এখানেও মাইনাস করা হয়েছে। এইবার কি মোটামুটি আইডিয়া পাওয়া গেছে? মোটামুটি কি আইডিয়া পাওয়া গেছে ভাইয়া? না ভাইয়া, রাইডার মানে ওইটা না, রাইডার ওই যে ছোট্ট একটা ক্ষুদ্র ভর, ওই যে নিকটির মাথার উপরে যে স্কেলটা, ওই স্কেলের উপরে ক্ষুদ্র একটা ভর। এই যে এইখানে দেখাইলাম তো, আয় হায়, এই ছেলে ঘুমাচ্ছিল শিওর, আমি শিওর এই ছেলে ঘুমাচ্ছিল। এই যে এইখানে ওই যে ক্ষুদ্র একটা ভর, যেটা হচ্ছে মুভ করতে পারে, এই যে দেখছো, যখন বুঝাই তখন ঘুমায়, এতক্ষণ পরে এসে বলতেছে ভাইয়া এটা কি। আচ্ছা, এইবার যদি হচ্ছে আমরা এইখান থেকে আগাই, এবার খেয়াল করো, বস্তুর ভর নির্ণয় ইত্যাদি ইত্যাদি। তো এবার এখান থেকে হচ্ছে একটা ম্যাথ করি ছোটখাটো। নিক্তির বিমের সর্ববামে শূন্য হচ্ছে সর্ববামে, শূন্য যদি সর্ববামে থাকে তাহলে কোন ব্যালেন্স, শূন্য সর্ববামে কই গেল, এই যে শূন্য হচ্ছে বামে বা ডানে, তাহলে পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সের জন্য রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবককেই হচ্ছে ওই যে আমরা আর সি দিয়ে প্রকাশ করি, রাইডার ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করব, আর সি। ওকে, তাহলে আর সি সমান সমান, আমাদের তো এখানে আর সি বের করা লাগবে, তাহলে আর সি ইজ ইকুয়ালস টু কি আসতেছে, 2 ইন্টু রাইডারের ভর, রাইডারের ভর কত, 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রামে রাখলাম আপাতত, ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা, মোট দাগ সংখ্যা কত, 100। ভাইয়া এইটা একটু করে বলো তো আমাকে, কত আসে 2 গুণ 10 ভাগ 100? 0.2। ওকে, 0.2, বাট মিলিগ্রাম, খেয়াল করো 0.2 কিন্তু মিলিগ্রাম। ওকে, এইবার বলতেছে যে বাম পাল্লায় বস্তু রেখে, তাইলে খেয়াল করো, সেই হচ্ছে আমার বস্তু, এই নিকটিটা ছিল, এইটা হচ্ছে বাম সাইড, এইটাকে ধরলাম বাম পাল্লা, এইটা হচ্ছে ডান পাল্লা। ঠিক আছে, বাম পাল্লায় কি করছে, একটা বস্তু রাখছি, বাম পাল্লায় রাখছি বস্তু, ডান পাল্লায় কি রাখছি, বাটখারা। ওকে, তাইলে বস্তুর ওজন আমরা যদি বাংলায় আগে লিখে নেই, বস্তুর ওজন, বস্তুর ওজন সমান সমান, এখন খেয়াল করো, বাম পাল্লা ডান পাল্লায় কত কত রাখা হয়েছে, ডান পাল্লায় বাটখারা রাখা হয়েছে 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, তারপরে হচ্ছে 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, আর হচ্ছে 10 মিলিগ্রাম। সো বেসিক্যালি এই যে বাটখারা এই যে এইখানে, তাহলে যেহেতু বস্তুর ওজন আমরা বের করতে যাবে, তাহলে এই সবগুলা যোগ করতে হবে না? এইটা কি বুঝতে পারছো ভাইয়া? এই সবগুলা তাহলে এখন যোগ করব না। ধরো তোমাকে 1.5 কেজি চিনি দিবে, 1.5 কেজি চিনি কিভাবে দিবে, এইখানে হচ্ছে 1 কেজির একটা রাখবে, 1 কেজির একটা বাটখারা রাখবে, আর হচ্ছে 0.5 কেজি, মানে হাফ কেজির একটা বাটখারা রাখবে, তাহলে 1.5 কেজি, টোটাল যোগ করলে 1.5 কেজি আসবে। তো এই সাইডে ধরো 1.5 কেজি চিনি কিনলা তুমি। ওকে, তাহলে এই সাইডে যখন এই দুইজন যখন সমান সমান হয়ে যাবে, আর এই সাইডে 1 কেজি 0.5 কেজি, তাহলে এই সাইডে 1.5 কেজি, তাহলে কি করছো, এই দুইটা যোগ করছো। তাহলে সেম ভাবে এইখানেও বাটখারার ভরগুলা কি করব, যোগ করে দিব না? বাটখারার ভরগুলা যে যোগ করব, এইটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এইটা যদি বোঝা যায় তাহলে আমরা বস্তুর ওজন যোগ করা শুরু করি। 10 যোগ হচ্ছে 2 যোগ 500। এখন খেয়াল করো, এই দুইজন গ্রামে, so আমরা গ্রামে নিয়ে আসি, তাহলে 500 গ্রাম
সরি 500 মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে গ্রামে কেমনে যাব, 1000 দিয়ে ভাগ, যোগ এগেইন 20 মিলিগ্রাম, তাহলে 20 ভাগ হচ্ছে 1000 দিয়ে ভাগ, যোগ 10 মিলিগ্রাম, তাহলে 10 ভাগ হচ্ছে 1000। 1000 দিয়ে কেন ভাগ করলাম, মিলিগ্রাম থেকে গ্রামে নেয়ার জন্য। ওকে, এইবার চিন্তা করো, এইবার খেয়াল করো, রাইডারকেও ডানে সরানো হলো। রাইডারকে কি করা হয়েছে, ডানে সরানো হয়েছে। কোন দিকে, এই দিক বরাবর। কত ঘর সরানো হয়েছে, সরানো হয়েছে 20 ঘর। ওকে, তাহলে ডানে যেহেতু সরানো হয়েছে, বাটখারার দিকে গেছে না, তাহলে তোমাদের কি মনে হয় বস্তুর ওজনের সাথে যোগ হবে নাকি বিয়োগ হবে, মানে এখানে কি যোগ হবে নাকি বিয়োগ হবে, এটা একটু বলো তো ভাইয়া সবাই। বাটখারা, এই যে খেয়াল করো, রাইডার কোন দিকে সরছে, রাইডার হচ্ছে বাটখারার দিকে সরছে, তাহলে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে প্লাস হবে, ভেরি গুড। এই সাইডে প্লাস হবে, কারণ খেয়াল করো বস্তুর ওজন বাটখারার ওজন, ঠিক আছে। বাটখারার দিকে সরে যাওয়া মানে কি, বাটখারার সাথে নতুন কিছু একটা যোগ হওয়া, তাহলে বস্তুর ওজনের সাথে যোগ হওয়া উচিত না, বস্তুর ওজনের সাথে তো বাড়তে হবে, তাই না। তাহলে এখান থেকে কি আসতেছে, এইখান থেকে আসবে হচ্ছে রাইডার ধ্রুবক। এখানে আমরা কি দেখলাম, ফর্মুলা আরসি ইন্টু সরানো দাগ সংখ্যা। আরসি কত, 0.2, ইন্টু সরানো দাগ সংখ্যা কত, 20 ঘর, ডিভাইডেড বাই 1000। কেন 1000, কারণ এটা মিলিগ্রামে ছিল। এই সবগুলো একটু যোগ করে আমাকে বলো তো ভাইয়া কত আসে, এই সবগুলো একটু যোগ করে আমাকে বলো ভাইয়া কত আসে। 12.534, একজন বলছে 12.534, আর কেউ, আচ্ছা 12.534, গুড। তাহলে এই পর্যন্ত আসতেছে হচ্ছে 12.534 গ্রাম। ওকে, এইবার হচ্ছে আমরা একটু আগে যাব। ওকে, এইবার এখানে খেয়াল করো, নিক্তির বিমের শূন্য দাগ এবং দুদিকে 50টি করে দাগ আছে। নিক্তির বিমের শূন্য দাগ এবং দুদিকে 50টি করে দাগ আছে। রাইডারকে সর্বডানের 50 নম্বর দাগে রেখে বাম পাল্লায় 10 মিলিগ্রাম ভর যোগ করলে, তাহলে খেয়াল করো কি বলা হচ্ছে, এই হচ্ছে আমার নিক্তি, ঠিক আছে। প্রথম কাহিনী, শূন্য দাগ মাঝখানে, তার মানে সার্টোরিয়াস ব্যালেন্স। শূন্য দাগ যদি মাঝখানে হয়, তাহলে তার জন্য আর সি সমান সমান কি হবে, রাইডার ধ্রুবক কি হবে, এই এই যে শূন্য দাগ মাঝখানে, শূন্য দাগ মাঝখানে মানে সার্টোরিয়াস, সার্টোরিয়াসের ক্ষেত্রে কি হবে, রাইডারের ওজন। তো রাইডারের ওজন ধরো আমরা এম ধরলাম, এম আর রাইডার, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে শূন্য দাগের বামের অথবা ডানের মোট সংখ্যা। মোট দাগ, সরি আমি ভুল বলছি, সরি আমি বুঝতে পারছি, সরি, না ঠিকই তো বলতেছিলাম। ওকে, এম আর ডিভাইডেড বাই দুটি দাগে 50 করে আছে, তাহলে ডিভাইডেড বাই 50, তো এটা হচ্ছে আমার রাইডার ধ্রুবক। ওকে, এখন চিন্তা করো রাইডার ধ্রুবক যদি এরকমের হয়, এখন বলতেছে এইটা হচ্ছে ডানের পাল্লা, এইটা হচ্ছে বামের পাল্লা। ওকে, এখন বলতেছে যে বাম পাল্লায় 10 মিলিগ্রাম ভর যোগ করা হলো, এখানে কত রাখা হয়েছে, 10 মিলিগ্রাম ভর। রাইডারকে সর্বডানে 50 নাম্বার ঘরে, তার মানে আমাদের যে রাইডারটা ছিল, রাইডারটাকে এইখানে রাখা হয়েছে কত নাম্বার দাগে, 50 নম্বর দাগে রাইডার, রাইডারকে রাখা হয়েছে কোথায়, 50 নম্বর দাগে। এখন খেয়াল করো, এইখানে তো কোনো বাটখারা নাই, আছে, এখানে কোনো বাটখারা তো নাই, তার মানে এই 10 মিলিগ্রাম সমান সমান এই রাইডারের ভর আসবে না, রাইডারের জন্য যে ভরটা। অর্থাৎ এইখানে আমাদের যে ফর্মুলা ছিল যে বস্তুর ওজন সমান সমান বাটখারার ওজন প্লাস মাইনাস এইটা, এখন বাটখারা যদি না থাকে তাহলে কি হবে, বস্তুর ওজন সমান সমান ডিরেক্ট এইটা হয়ে যাবে না। এটা বুঝছো কিনা সবাই, বাটখারার ওজন যদি না থাকে, আবার বলতেছি খেয়াল করো, বস্তুর ওজন মানে কি, বস্তুর ওজন মানে বাটখারার ওজন যোগ হচ্ছে প্লাস মাইনাস আরসি ইন্টু সরানো দাগ, অর্থাৎ এটা রাইডারের জন্য ভর। এটা কার জন্য ওজন, এটা হচ্ছে রাইডারের জন্য ওজন, রাইডারের ওজন ঠিক না, এটা হচ্ছে রাইডারের জন্য ওজন। তাহলে এখন খেয়াল করো, বাটখারা যদি না দেয়, এখানে বলা হচ্ছে কি, এই যে এইখানে ডান দিকে ডান দাগে, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, বলা হয়েছে বাম পাল্লায় 10 মিলিগ্রাম ভর রাখা হয়েছে। বাম পাল্লায় কি করা হয়েছে, 10 মিলিগ্রাম ভর রাখা হয়েছে। ডান পাল্লায় কিছুই রাখা হয় নাই, কি রাখা হয়েছে, শুধুমাত্র রাইডারটা। ওকে, তাহলে রাইডার যদি রাখা হয়, তার মানে বাটখারা কত, এখানে বাটখারার কোনো ভর আছে, বাটখারা কত হবে এখানে, বাটখারা 0, ঠিক আছে। তাহলে এখন ফর্মুলা কি ছিল, এই যে বস্তুর ওজন সমান সমান বাটখারার ওজন যোগ আর সি ইন্টু সরানো দাগ সংখ্যা। তাহলে এইখানে কি ঘটনা ঘটতেছে, এইখানে তাহলে ঘটনা ঘটবে হচ্ছে যে 10 মিলিগ্রাম ইজ ইকুয়ালস টু আর সি ইন্টু কত নাম্বার দাগে, 50 নাম্বার দাগে, দাগ সংখ্যা 50, ক্লিয়ার। তাইলে এখন এইখান থেকে যে 10 ইজ ইকুয়ালস টু আর সি মানে কত, এম বাই 15, এম আর বাই 50 ইন্টু 50, তাহলে 50 50 বাদ চলে যায়, তাহলে অতএব
এম আর সমান সমান কত আসতেছে 10 মিলিগ্রাম। তো এইটা হচ্ছে আমাদের রাইডারের নিজস্ব ভর। এটা কি জিনিস? এটা হচ্ছে রাইডারের নিজস্ব ভর। এটা কি বোঝা গেছে ভাইয়া? একটু তাড়াতাড়ি বললো এটা বোঝা গেছে কিনা, জলদি জলদি বললো এটা বোঝা গেছে কিনা, জলদি জলদি জলদি। আচ্ছা, এই ফর্মুলাটা কি বুঝছো সবাই? এই ফর্মুলাটার ম্যাথটা বুঝছো? এই ফর্মুলার ম্যাথ কি সবাই বুঝতে পারছো? আমার এইটা বলো, এই ফর্মুলার ম্যাথ বোঝা গেছে কিনা? এই ফর্মুলার ম্যাথ বোঝা গেছে? আচ্ছা, এই ফর্মুলার ম্যাথ যদি বুঝো, তাহলে এইবার আমি তোমাকে বললাম এই সাইডে 10 মিলিগ্রাম একটা ভর রাখা হয়েছে, বাটখারার ওজন। আমি বললাম যে ধরো বাটখারা একটা রাখছি আমি, ওকে, বাটখারার ভর হচ্ছে সামথিং লাইক দ্যাট। এইখানে বস্তু রাখা হয়েছে। আচ্ছা ধরো অন্যভাবে ধরো, আচ্ছা দাঁড়াও বুঝাই আবার। আমি তোমাকে বললাম এইখানে হচ্ছে বস্তু আর এইখানে হচ্ছে বাটখারা, ওকে। সো এই আরসি সমান, এইটা তো বুঝছো যে আরসি সমান এম আর বাই 50, এইটা তো বোঝা গেছে। রাইডারের নিজস্ব ভর আমরা ধরে নিছি এম আর, এইটা না বোঝার কিছু নাই, এটা আমরা ধরে নিছি এম আর। আচ্ছা, এখন আমাকে বলো তো ভাইয়া, বস্তুর ওজন ইজ ইকুয়ালস টু কি হবে? বাটখারা, রাইডার কোন দিকে গেছে? বাটখারার দিকে গেছে না? রাইডার কোন দিকে গেছে? বাটখারার দিকে। তাহলে প্লাস প্লাস হয়ে যাবে না, যেহেতু বাটখারার দিকে, প্লাস আর সি রাইডার কনস্ট্যান্ট ইনটু দাগ সংখ্যা। এই পর্যন্ত বোঝা গেছে ভাইয়া? এই পর্যন্ত কি বোঝা গেছে ভাইয়া? একটু তাড়াতাড়ি বলো। এইখানে যা থাকার থাক, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? আর সি ইনটু হচ্ছে দাগ সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া সবাই? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো, এখন খেয়াল করো, বাম পাল্লায় 10 মিলিগ্রাম ভর, তার মানে বস্তুর ভর হচ্ছে 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম, তাহলে বস্তুর ওজন কত? 10। এটা দিয়ে দেয়া। রাইডারকে সর্বডানে 50 নম্বর দাগে রেখে ইত্যাদি ইত্যাদি নিক্তির ভারসাম্য রক্ষিত হয়। বাটখারায় কোনো কিছু রাখার কথা বলা আছে? বাটখারায় কি কোনো কিছু রাখার কথা বলা আছে? বলা নাই। তাহলে এখানে আমরা কি করব? জিরো। সমস্যা আছে কারো এখানে জিরো ধরলে? বাটখারায় যেহেতু কোনো কিছু রাখার কথা নাই, জিরো ধরলে কারো সমস্যা আছে? ভেরি গুড। প্লাস আর সি, আর সি কত ছিল? এম আর বাই 50, 50 ইন্টু, এটা হচ্ছে আর সি, ইন্টু হচ্ছে দাগ সংখ্যা। দাগ সংখ্যা কত বলা আছে? সর্বডানের 50 নম্বর দাগে দাগ সংখ্যা 50। তাহলে কি হচ্ছে? আর সি হচ্ছে এইটা, আর দাগ সংখ্যা হচ্ছে এই যে 50। এইবার কি বুঝছো সবাই? এইবার কি বোঝা গেছে? আগের ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এইবার এইবার বোঝা উচিত। আচ্ছা, তাহলে এইবার এখান থেকে হচ্ছে আমরা কি নিয়ে আসতে পারি? এখান থেকে নিয়ে আসতে পারি হচ্ছে যে 10 ইজ ইকুয়ালস টু হচ্ছে এই 50 50 বাদ চলে যায়, আবার লিখতেছি তো এম আর বাই 50 ইন্টু 50, 50 50 বাদ, তাহলে অতএব এম আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 মিলিগ্রাম, ওকে। এইবার এইখান থেকে আসতেছে হচ্ছে রাইডার ধ্রুবক, তাহলে রাইডার কনস্ট্যান্ট, রাইডার ধ্রুবক সমান সমান কত হবে? আর সি। এবার হচ্ছে ওই যে আর সি ইজ ইকুয়ালস টু হচ্ছে এম, এম হচ্ছে কত? 10 ডিভাইডেড বাই 50। এ 10 বাই 50 করো তো কত আসে? 10 বাই 50 কত আসে? 10 মিলিগ্রাম ভাগ 50 কত হয়? কত হয়? 0.2, ওকে। সেইটা হচ্ছে আসতেছে 0.2 মিলিগ্রাম, ওকে। এইবার পরেরটা, পরেরটা সেম। এইখানে আসলে আর বুঝানোর কোনো কিছু নাই, আগেরটার মতনই। নিক্তির বিমের শূন্য মাঝখানে, শূন্য মাঝখানে মোট দাগাঙ্কন 100 এবং 10 মিলিগ্রাম ভরের। এইখানে খেয়াল কইরো, নিক্তির বিমের শূন্য কিন্তু মাঝখানে। শূন্য কি বলা হয়েছে? শূন্য হচ্ছে মাঝখানে। তাহলে শূন্য যদি মাঝে থাকে, শূন্য মাঝে সার্টোরিয়াস ব্যালেন্স, শূন্য দাগের বামের অথবা ডানের মোট দাগ সংখ্যা, ওকে। বামের অথবা ডানের। এখন খেয়াল করো, নিক্তি বিমের শূন্য মাঝখানে,
এটা 0, মোট দাগাঙ্কন 100। এখন এইটা খেয়াল করো, মোট দাগ হচ্ছে 100টা। কোনো এক সাইডের কথা বলা আছে যে বামে 100 বা ডানে 100, এটা কি বলা আছে? কি বলা আছে? মোট হচ্ছে 100। মোট 100 কেমনে হবে? যদি এইদিকে 50 থাকে, যদি এইদিকে 50 থাকে, তাইলেই না 100 হবে। বোঝা গেছে? তাইলেই তো 100 হবে, তাই না? আচ্ছা, তাইলে আরসি সার্টোরিয়াস ব্যালেন্স अगेन, আরসি সমান সমান কি হবে? अगेन রাইডারের নিজস্ব ভর আমরা ধরে নিলাম এম আর, তাহলে আবার আরসি ইজ ইকুয়ালস টু হচ্ছে এম আর বাই হচ্ছে 50। এম আর বাই 50 ছিল না? হ্যাঁ, এই যে শূন্য দাগের বামের বা ডানের মোট দাগ সংখ্যা, তাহলে এম আর বাই হচ্ছে 50। ডান। এটা হচ্ছে আরসি। এইবার খেয়াল করো, এইবার বলতেছে যে নিক্তির এক সাইডে এই দুইটা 50 একটু উপরে পাঠায় দেই, এখানে 50, এদিকে এইদিকে হচ্ছে কোশ্চেনটা একটু অন্যভাবে দেয়া। ওকে, অ্যাগেইন ওই সেম জিনিস, বাম পাল্লায় 10 মিলিগ্রাম ভর, এখানে হচ্ছে 10 মিলিগ্রাম ভর, আর ডান পাল্লায় সর্বডানে এইখানে রাইডার, এইখানে বাটখারা নাই, বাটখারা নাই, বাটখারা শূন্য। ঠিক আছে, বাটখারা শূন্য। তাহলে এটা হচ্ছে সর্বডানে 50, তাহলে অ্যাগেইন ওই যে এইখানে 10 মিলিগ্রাম, বস্তুর ওজন 10 ইজ ইকুয়ালস টু হচ্ছে বাটখারা তো হচ্ছে শূন্য যোগ আরসি ইন্টু হচ্ছে 50। তাইলে কি আসতেছে? 10 ইজ ইকুয়ালস টু হচ্ছে আরসি মানে আসতেছে এম আর বাই 50 গুণ 50। আগের কোশ্চেনটাই জাস্ট একটু অন্যভাবে বাংলা কথাটা একটু ঘুরাই দিছে, ওইটা জাস্ট একটু খেয়াল করানোর জন্য। এম আর হচ্ছে 10 মিলিগ্রাম, আর এইখান থেকে আসতেছে 10 বাই 50 সমান সমান 0.2 মিলিগ্রাম। ক্লিয়ার সবাই? সাউন্ডে প্রবলেম আবার? আয় হায়, কি বলতেছো? সাউন্ডে প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, তাহলে আমরা আগাই। মিউট হয়েছিল? আয় হায়, কি বলতেছে? মিউট কেন হয়ে থাকবে? আচ্ছা, আমি আসলে সাউন্ডের কোনো প্রবলেম হয়নি। ও, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে, ওকে। সো যাই হোক, সো এই হচ্ছে তোমাদের একটা পোল কোশ্চেন আসছে, নাও পোল কোশ্চেন অ্যান্সার দাও দেখি, দাও অ্যান্সার। উম, 1 মিনিট 6 সেকেন্ডে অনেক সময় দিছি, আরো সময় দিব? আচ্ছা দেই, আরো কিছু সময় দেই, করো করো, তাড়াতাড়ি করো। এবার অনেক হইছে, আর আর থাক, অনেক অনেক ক্যান্সার করছো, আর থাক, পোলেন্ড করে দেই। এই হচ্ছে রেজাল্ট। সো বি নাম্বার আগায় আছে, আমি আসলে জানি না অ্যান্সার কোনটা, আসলে আমরা অ্যান্সার বের করি। ওকে, নিক্তির বিমের শূন্য মাঝখানে মোট দাগাঙ্কন 100, শূন্য মাঝখানে মোট দাগাঙ্কন 100, তাইলে বলো এটা কোন ব্যালেন্স? এই হচ্ছে নিক্তি, শূন্য মাঝখানে মোট হচ্ছে 100, তাহলে এইদিকে 50, এইদিকে 50, ঠিক আছে না? ওকে, সার্টোরিয়াস 5 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করা হচ্ছে।
5 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করা হচ্ছে। রাইডারকে সর্বডানের দাগে রেখে বাম পাল্লায় 5 মিলিগ্রাম ভর যোগ করলে, এইটা হচ্ছে বাম পাল্লা। ঠিক আছে, এইখানে কত ভর দিছি? 5 মিলিগ্রাম ভর দিছি। এইখানে কি করা হচ্ছে যে সর্বডানে আমরা এখানে হচ্ছে রাইডারটা রাখছি। ওকে, হ্যাঁ, তাহলে রাইডার যদি, তাহলে এই 5 মিলিগ্রাম সমান সমান কি হবে? রাইডার ধ্রুবক RC ইন্টু হচ্ছে দাগ সংখ্যা কত? 50। ঠিক আছে না? সর্বডান হইলে 50 হয়ে যাবে না? সর্বডান হইলে তো 50ই যাবে, তাই তো? ঠিক আছে কিনা? এটা কি ঠিক আছে? এটা বোঝা গেছে কিনা? আগেরটার মতন, মানে আগের এই ম্যাথ দুইটার মতনই, ওই যে বাটখারার ওজন আসলে শূন্য, বাটখারার ওজন শূন্য হয়ে যায়। তাহলে RC ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? RC সমান সমান হচ্ছে 5/50। 5/50 করলে কত হয়? 5/50, 10^1। এটাই তো। সো বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এটা যদি অ্যান্সার হয়, এইবার হচ্ছে আমরা একটু দেখি। এইবার হচ্ছে তোমাদের বাড়ির কাজ আছে কিছু, বাড়ির কাজ করবা। বাড়ির কাজ করলে আমাদের ক্লাস আজকের মতন শেষ। এই হচ্ছে আমাদের ক্লাস আজকের। আজকের ক্লাস ছোটই তো হচ্ছে, ক্লাস ডান। আর তোমাদের সাথে নেক্সট উইকে জানি না দেখা হবে কিনা, আই এম নট শিওর। আমি নিব, বা আমি বা সামির কেউ একজন নিবে হয়তো, বা শিওর না, দেখা যাক। ঠিক আছে, আর তোমাদের তো হচ্ছে অন্যান্য ক্লাসগুলো তো মেবি স্মার্ট বোর্ডে চলে গেছে। তো আজকে হচ্ছে এই যে আমরা সবারই পরীক্ষা চলতেছে কেমিস্ট্রির, যারা যারা নিচ্ছি, তো কেউই আসলে মানে যাওয়ার মতন অবস্থায় নাই, তো এই জন্য আসলে নিতে পারি নাই স্মার্ট বোর্ডে। ওকে, তো যাই হোক, এখন তাইলে আপাতত ক্লাস তো শেষ। চ্যাট বক্স তো মনে হয় ফাঁকাই দেখতেছি। ক্যামেরা অন করেন ভাইয়া। ভাইয়া, ওনার ক্যামেরা অন করে কি হবে কও? আচ্ছা ঠিক আছে, যাও দেখতে যেহেতু চাচ্ছ। ভাইয়া স্মার্ট বোর্ডে হচ্ছে না তো? আচ্ছা, হচ্ছে না, হবে, সমস্যা নেই, স্মার্ট বোর্ডে চলে যাবে আস্তে ধীরে, চিল। মেবি, দেখি। ঠিক আছে, সো দেখা যাক। আস্তে ধীরে হচ্ছে স্মার্ট বোর্ডে চলে যাবে ক্লাস, আশা করা যায়। আচ্ছা, আর হচ্ছে এর বাইরে আর কি জানার আছে তোমাদের? বুয়েটে কেমন প্যারা দেয়? বুয়েটে বললাম না, বুয়েটে প্যারা কই? বুয়েটে প্যারা কই? বুয়েটে তো প্যারা নাই, এই যে চিল আর চিল। যে বুয়েটে খালি চিল আর চিল, বুঝছো? বুয়েটে কোনো প্যারাই নাই। এই যে খালি দেখবা কনসার্ট, অনুষ্ঠান, ফেস্ট, চিল আর চিল। আচ্ছা, এরপরে আর কি বলার আছে প্লিজ? করতে আমি বুঝি নাই। তারপরে কি আছে ভাইয়া? বিশ্লেষণটা আবার বলেন ভাই। বিশ্লেষণ হচ্ছে ওই যে দুইটা জিনিস, তোমার কাছে একটা মিশ্রণ আছে, একটা মিক্সচার আছে, মিক্সচারে কি কি আছে এটা বের করা, কতটুকু আছে এইটা বের করা। ঠিক আছে, এইটাই হচ্ছে বিশ্লেষণ। ওকে, এবার ঠিক আছে। তারপরে আর কি আছে? ওয়েট, হোয়াট? আহ কি হোয়াট? অতিরিক্ত ছোট, আসলে আজকে অতিরিক্ত ছোট, আরো ছোট দিয়ে করে দেওয়া যাইতো। ঠিক আছে, তাও ভাবলাম থাক, তোমরা একদিন হঠাৎ করে তোমাদের সাথে দেখা হইলো, তো একটু যাই আস্তে ধীরে, এই আর কি। সো এই চিন্তা করে হচ্ছে দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কি এনডিসি তে পড়ছিলেন? না ভাইয়া, আমি রেসিডেন্সিয়ালে ছিলাম, ডিআরএমসি তে। আচ্ছা, আমি হচ্ছে ডিআরএমসি তে ছিলাম। এরপরে ভাইয়া আপনি কোন ইয়ারে? আমি ফাইনাল ইয়ার, আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, বুঝছো? ফাইনাল পরীক্ষা শেষ, এরপরে ডান। ওকে, মানে এই যে এই পরীক্ষাটা দিচ্ছি, তো এরপরেই ডান, শেষ। এমআর, এমআর হচ্ছে রাইডারের ভর, ওইটা আমরা ধরে নিছি। ভাই আপনার সানগ্লাসটা জোস, একদিন দিয়েন। কই আমার সানগ্লাস? ওই, আমি তো চশমা পরতেছি, চশমা এটা। আয় হায়, কি বলতেছে এরা? সানগ্লাস কেন হইতে যাবে? এটা চশমা, আয় হায়, নর্মাল চশমা। তারপরে আর কি আছে ভাইয়া? আপনি কি ঢাকার লোক? না ভাইয়া, আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে। তোমাদের মধ্যে বাগেরহাটের কেউ আসতো? ভাইয়া, বুয়েটের ট্রিপলিতে পাওয়ার জন্য কিভাবে পড়ালেখা করবো? তুমি নিজেই ট্রিপলি পাই না, কেমনে বলবো কিভাবে পড়বা? আমার এক ফ্রেন্ড আছে ট্রিপলিতে, এক ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ড আছে ট্রিপলিতে, সব ট্যালেন্টেড মানুষজন, বুঝছো? দেখি এদের জিজ্ঞেস করবো না যে কিভাবে পড়া যায়, যে কিভাবে পড়লে বুয়েটে, কিভাবে পড়লে এই যে ট্রিপলিতে পাওয়া যায়। আচ্ছা, এই যে তোমাদের তোমাদের অন্য আর এক ভাইয়া, উদ্ভাসেরই ভাইয়া, ফিজিক্সের ক্লাস নিবে ইনশাল্লাহ, সে হচ্ছে ট্রিপলি, সে বলতেছে যে সারাদিন পড়তে হবে।
আচ্ছা, ওই যে সাইড থেকে বলতেছে সারাদিন সারাদিন পড়তে হবে, কোপায় পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাইরে আকাশ ভাই না ভাইয়া, ট্রিপলিতে আকাশ ভাই না, ফিজিক্সে ফাতিন, ফাতিন মনে হয় অনলাইনে ক্লাস নেয় নাই আসলে তোমাদের। আচ্ছা আচ্ছা, এরপরে আর কি আছে ভাইয়া? আপনি কোন ডিপার্টমেন্টে? আমি মেকানিক্যালে। তারপরে কি আছে আর? আর কেউ কিছু? আচ্ছা, বাগেরহাটে মনে হয় কেউ নাই, তাই না? ভাইয়া আমার SMS পড়েন না কে? এই যে পড়লাম। আর কি? আর কি আছে ভাইয়া? কোশ্চেন ব্যাংকে সলভ করবে এখন থেকে, করো। এই যে ট্রিপলিতে পড়বা, করো করো, প্রচুর পড়তে হবে। বুয়েট কত ব্যাচ ভাইয়া? 17 ব্যাচ। হোস্টেলে আপনি? হ্যাঁ ভাইয়া, আমি তো হোস্টেলে, হলে থাকি আমি। তারপরে কি আছে? হ্যাঁ, বায়োলজি কেমনে পড়ছিলেন? নর্মালি অন্য সাবজেক্ট যেভাবে পড়ো, বানান করে করে, এই যে বয়াকারে বা, অন্তঃস্থ ওকার, বায়ো, ল, তারপরে জয় রস্যই, বায়োলজি, এই যে এমনে এমনে। আমার ভাইয়াও মেকানিক্যালে পড়ে, ওয়াও। আপনি প্রতিদিন ক্লাস নেন ভাইয়া? মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য মেকানিক্যাল কিবোর্ড নিছেন? না ভাই, নি নাই, আমি গরিব মানুষ। তারপরে আর কি ভাইয়া? বুয়েটের হলে থাকার জন্য কি করতে হবে? বুয়েটে চান্স পাইতে হবে, বুয়েটে চান্স পাইলেই হবে ইনশাআল্লাহ। ভাই আপনি কি কখনো শান্তিনগর ব্রাঞ্চে ক্লাস নিছিলেন? শান্তিনগরে নিছি, বাট রিসেন্টলি নেই নাই, অনেক আগে নিছি মনে হয় একবার, এক্স্যাক্টলি খেয়াল নেই, মেবি। তারপরে কোন হল ভাই? আমি আহসানুল্লাহ হলে, আহসানুল্লাহ হলে থাকি, বুয়েটের। ভাইয়া ডিআরএমসি তে কি কেউ ট্রান্সফার হয়ে যায়? তা তো আসলে আমি জানি না, আমি তো ফার্স্ট চয়েস ডিআরএমসি ছিল, so আমি ডিআরএমসি তো চলে গেছি। ভাই বুয়েটে কোন ডিপার্টমেন্টে? আমি ওই একই জিনিস কতবার বলতেছি, আমি মেকানিক্যালে। ভাইয়া উদ্ভাসে ক্লাস নেওয়ার জন্য কি করা লাগবে? উদ্ভাসে ক্লাস নেওয়ার জন্য, উদ্ভাসে ক্লাস কেন নিবা তুমি? তুমি আগে পড়াশোনা করো, ইন্টার পাস করো, তারপরে এইসব চিন্তা ভাবনা করবা। তারপরে ওকে, এবার হচ্ছে সব হুদাই কোশ্চেন চলে আসতেছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, ওকে। তাইলে হচ্ছে আমরা বিদায় নেই। আর তো কোনো কিছু না মনে হয়, এবার হচ্ছে ভাইয়া, তোমাদের। হ্যাঁ ভাইয়া। একজন হ্যান্ড রেজ করছে। ঠিক আছে দেন। বাকি সবাই আল্লাহ হাফিজ। একজন হ্যান্ড রেইজ করছে, ওর কথাটা শুনে তারপরে আমিও বিদায় নিচ্ছি, ওকে। আচ্ছা মুন্না, তুমি তোমার কোশ্চেনটা করতে পারো। ও ও, এবার তো মনে হচ্ছে হ্যান্ড রেইজ আরো বাড়বে। যাই হোক, হ্যাঁ সমস্যা নেই, বলো বলো, মুন্না তাড়াতাড়ি, কি বলবা? জলদি জলদি। আচ্ছা, মুন্না তো কিছু বলতেছে না। এরপরে জিনিয়া। হ্যালো আপু, হাউ আর ইউ? আচ্ছা, তোমাদের আনমিউট করার দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে, আনমিউট করে কোশ্চেন করতে পারবা, এই যে জিনিয়া আর হচ্ছে বাঁধন, এই দুইজন। আসসালামু আলাইকুম ভাইয়া। ও, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাঁধন, বলো। আচ্ছা ভাইয়া, আমি তো অফলাইন থেকে অনলাইনে শিফট করছি। আচ্ছা, এইটা আমি জানি না, ওকে, এইটা পরে। এরপরে জিনিয়া, না 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 এই না না টপিক না না রিলেটেড। ভাইয়া, ওই হ্যাঁ, টপিক রিলেটেড কোশ্চেন করতেছি। ওকে। মানে এটা কি, মানে এখন আমার অনলাইনটা না বেশি ভালো লাগতেছে। এখন আমার এগেইন ভাইয়া, এটা এটা আমার টপিক না, এটা আমি জানি না, আচ্ছা এটা ভাইয়া, ক্লাস শেষ অ্যান্সার। হওয়ার পরে। হ্যাঁ, ভাইয়া এই যে মনে এই হয় ভাইয়ারা ওদের বলতে কারো পারবে। এক্সট্রা মানে কোশ্চেন, টপিক রিলেটেড কোনো কোশ্চেনে আমি ওর অ্যান্সারটা, ওকে, বাদনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি ভাই। ঠিক আছে আপনি ভাই, আমি চাইলে লিখ তাহলে নিতে লিভ পারেন। নিয়ে নেই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা, বাই বাই, টাটা। আচ্ছা বাদন, তুমি তোমার কোশ্চেনটা করতে পারো। আচ্ছা ভাইয়া, আমি কোশ্চেন করতাম হচ্ছে কি, মানে আমাকে তো সবাই বলতেছে যে অনলাইনে না করতে, আমার তো আবার অনলাইনে ভালো লাগতেছে এখন। আচ্ছা তাহলে ভাইয়াকে অনলাইনে আগে ভালো লাগে, জিজ্ঞাসা করতাম অনলাইনে যে পড়তে পারো। এটা ঠিক কিনা, নাকি এটা ঠিক কিনা, এটাই আর কি জিজ্ঞাসা করতাম। আমি তো আবার মতিঝিল ব্রাঞ্চে কাজ করতাম, ওই যে এনটিসি ব্যাচে। ও আচ্ছা। আচ্ছা, তোমার যদি অনলাইনে ভালো লাগে তুমি অনলাইনে পড়তে পারো। হ্যাঁ, এইটাই আর কি ইয়ে ছিল যে। এর ছাড়া কি আরো কোনো কোশ্চেন আছে? না 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 না, তবে সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তোমাদের যদি উদ্ভাস রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন গুলা চ্যাট বক্সে করতে পারো।
আচ্ছা সারতাজ, তোমাদের স্মার্ট বোর্ডে ক্লাস হবে, যেদিন হবে তার আগে আবার তোমাদেরকে জানিয়ে দিব আমরা। আচ্ছা রোকেয়া, ব্রাঞ্চে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা সিকিউ হয় এমসিকিউ হয়, কবে থেকে হবে মানে খুব তাড়াতাড়ি আপডেটটা জানানো হবে। আচ্ছা তোমাদের রুটিনটা দেওয়া আছে, রুটিনে ক্লাসের বিষয়ে বিস্তারিত বলা আছে, আর রুটিন যারা পাওনি রুটিনের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা রুটিনটা ডাউনলোড। আর আজ তোমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আছে, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাটা তোমরা চাইলে ব্রাঞ্চে দিতে পারবে, তো অনলাইনে দিতে, অনলাইনে কিভাবে পরীক্ষা দিতে হয় তার বিষয়ে উদ্ভাসনের চ্যানেলের একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা, আর আর বাংলা ইংলিশ কোর্সের বিষয়ে আপডেট তোমাদেরকে জানানো হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা খাতা পাওনি, তুমি একটু ব্রাঞ্চে যোগাযোগ করে ব্রাঞ্চ থেকে দিয়ে দিবে। আর যেহেতু তোমাদের কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা রিয়াজুল, আপডেট রুটিন নিয়ে তোমাদেরকে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। আচ্ছা ব্রাঞ্চে পরীক্ষা দিলে তোমাদের অনলাইনে একটু অ্যাবসেন্ট দেখায়, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা পার্ট 1 শেষ হোক, তারপরে তোমাদের পার্ট 2 এর রুটিনটা দেওয়া হবে। আচ্ছা যেহেতু কোনো কোশ্চেন নাই আর, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।